সবাইকে শুভেচ্ছা। চলে এসেছি দৈনিক আনন্দবাজার নিয়মিত আয়োজন আনন্দবাজার আলাপন নিয়ে। আজকে আমাদের সঙ্গে এমন একজন অতিথি আছেন, যিনি হচ্ছেন বিশ্ব পরিব্রাজক, যিনি ঘুরে বেরিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে, বিভিন্ন শহরে। তার বিশ্বের নানা দিকেই তার পদক্ষেপ পড়েছে, পদচারণা পড়েছে। যার ঘুরে বেড়াতেই ভালো লাগে, যা ঘুরে বেড়ানোই যার নেশা। তো আমাদের সঙ্গে আজকে আছেন ওয়ার্ল্ড ট্রাভেলার তানভীর অপু ভাই। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সাথে যুক্ত হতে পারে আমাকে আমার নিজেকে খুবই আনন্দিত এবং গর্বিত মনে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ। আমি অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে বলে নিই যে এই মুহূর্তে যারাই আমাদের লাইভটি দেখছেন, যারাই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিবেন, যাতে আরো আরো অনেক বেশি মানুষ আমাদের এই লাইভটি দেখতে পারে। আমাদের আজকের অতিথি ওয়ার্ল্ড ট্রাভেলার তানভীর অপু ভাইয়ের ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা, বাংলাদেশের ভ্রমণ, বিশ্বের ভ্রমণ, নানান দিক নিয়ে আমরা আলোচনা করবো। সেই বিষয়গুলো যাতে সবাই জানতে পারে, সেজন্য অবশ্যই শেয়ার করে দিবেন। এবং আমাদের অতিথির কাছে আপনাদের কিছু জানার থাকলে তাকে প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে আমাদের লাইভের কমেন্টে। আমরা সেই প্রশ্নগুলো আমাদের অতিথির কাছে তুলে ধরবো, সেগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো অপু ভাই, কেমন আছেন? জি, না আমি খুব ভালো আছি। আসলে ভালো আছি কথাটা মানে কি, আমি ব্যক্তিগতভাবে ভালো আছি, কিন্তু চতুর্দিকে যে পরিবেশ পরিস্থিতি সেই নিয়ে খুব একটা ভালো নেই, বিকজ অফ করোনার কারণে আমরা সবাই খুবই আতঙ্কিত এবং উৎকণ্ঠা উদ্বেগের ভিতরে দিন কাটাই সবসময়। তারপরেও ভালো থাকার চেষ্টা করি আর কি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আর আসলে এই প্রেক্ষাপটটা আসলে এটা তো বলতেই হবে যে আমরা আসলে এই সময়টাতে ভালো থাকার চেষ্টা করছি, কারণ করোনা পীড়িত বিশ্ব। আপনি তো বিশ্ব ভ্রমণ করে বেড়ান, আমি জানি যে আপনার কাছে পুরো বিশ্বটা একটা দেশের মতো। তো এখন সেই প্রেক্ষাপটে যদি বলি যে বিশ্বটা এই জি, এই পুরো একটা দেশ ভালো নেই, আসলে করোনা ভাইরাসে বিপর্যস্ত। মানুষের জীবন চলে যাচ্ছে, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্বাভাবিক জীবন যাপন মানুষের ব্যাহত হচ্ছে। তো যাই হোক, এখন এই অবস্থা রাইট, থেকেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আমরা সকলে মিলে চেষ্টা করছি বিশ্বের ডেফিনেটলি। সবকটা দেশ যে কিভাবে এই করোনা ভাইরাসের এই আঘাত থেকে ঘুরে দাঁড়ানো যায়, আবার কিভাবে একটা স্বাভাবিক বিশ্ব তৈরি করা যায়। তো তানভীর অপু ভাই, রাইট। সবার সবার আগে আমি আপনার কাছে যে প্রশ্নটি করব সেটি হচ্ছে যে আপনি এই যে একজন মানে বিশ্ব ভ্রমণের একজন মানে হয়ে উঠলেন, যে অগ্রদূত বলা যায়, কারণ বাংলাদেশে আমি ওইভাবে এখনো যে বিশ্ব ভ্রমণ করে বেড়ায় খুব কম দেখি। আর তাদের মধ্যে একজন যে এতগুলো শহর এবং এতগুলো দেশ ঘুরেছে, আমার জানা মতে নাই অন্য কেউ। তো সেই হিসেবে বলবো যে আপনি তো মানে ভ্রমণটা আপনার নেশা হয়ে গেছে আসলে বলতে গেলে। তো এই ভ্রমণের জি, আগ্রহটা, একেবারে প্রথম আগ্রহটা যে আপনি ভ্রমণ করবেন কিংবা ভ্রমণ আপনার ভালো লাগে, এবং কিভাবে ভ্রমণটা শুরু করলেন আর কি, এই বিষয়গুলো সম্পর্কে বলুন। আসলে মানে ভ্রমণটা ভিতরে সবসময় ছিলই, ছোটবেলা থেকেই। তো পাখির প্রতি একটা প্রেম ছিল আমার আগে থেকেই। পাখির প্রতি কিন্তু ভ্রমণের একটা সম্পর্ক রয়েছে পাখির সাথে। কারণ পাখি যেখানে যেখানে যায়, পাখি দেখার জন্য আপনি ভ্রমণ করে সেখানে সেখানে যেতে হবে। যারা বার্ড ওয়াচিং করে তারা দেশ থেকে দেশান্তরেও যায়। তো আমি প্রথমে বাংলাদেশ বার্ড ক্লাবের যে আমাদের প্রেসিডেন্ট আহ, ছিল সে সময় এবং প্রতিষ্ঠাতা ইনামাল হকের সাথে পরিচয়ের পরে আমি বাংলাদেশের কিছু জেলা প্রথমে ঘোরার সুযোগ পাই। তো সেটাই আমার হাতে খড়ি। উম, প্রথমে কক্সবাজারও গিয়েছিলাম, তারপর পাখি দেখার জন্য চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম, নওগাঁ গিয়েছিলাম, তারপর বাংলাদেশের যে আপনার সেই যে পাখি শুমারি গুলো করা হয় উপকূলীয় অঞ্চলে সন্দ্বীপ, হাতিয়া, এই জায়গাগুলো, যে জাহাজ মারা বা পাথরঘাটা, অনেক ভোলা, বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছিল। তো তখন থেকে মনের মধ্যে একটি সুপ্ত বাসনা আসলে তৈরি হয়। কিন্তু এরপরে যখন ফিনল্যান্ডে আমি যাই 2006-এ পড়ালেখা করার জন্য, তখন থেকে জিনিসটা আরো দানা বাঁধে ওঠে। কারণ আমি যখন যে দেখলাম যে ফিনল্যান্ড একটি ডিফারেন্ট দেশ, ডিফারেন্ট কালচার, আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপর পাশের দেশে এস্তোনিয়া গেলাম, তারপরে পাশের দেশ সুইডেনে গেলাম। এভাবে আস্তে আস্তে মনের ভিতরে আরো আমার মানে বেশি জানার আগ্রহ বেড়ে বেড়ে যায় এবং দেখার আগ্রহ বেড়ে যায়। এইভাবে মেলি সূত্রপাতটা ঘটে আমার জীবনে। আচ্ছা, বলতে পারি যে মানে বিষয়টা আসলে খুবই মানে চমৎকার, যে পাখি প্রেম থেকে প্রকৃতি প্রেম, প্রকৃতি প্রেম থেকে ঠিক, আস্তে আস্তে ভ্রমণের প্রতি পিপাসা তৈরি হওয়া, ঠিক, মানে সেখান থেকেই আসলে এই পর্যায়ে চলে এসেছেন। আহ রাইট, হ্যাঁ। তো আমি যতটুকু জি, জানি যে আপনি 2006 সালে ফিনল্যান্ডে গিয়েছিলেন পড়াশোনা করতে। তো সেখান জি, থেকেই হচ্ছে যে আপনার জি। মানে ভ্রমণের মানে বিশ্ব ভ্রমণের যে ব্যাপারটা, সেটা সেখান থেকেই শুরু বোধ হয়।
জি। হ্যাঁ, তো ইংল্যান্ড থেকে পড়াশোনার মানে ফাঁকি কি ভ্রমণ করা শুরু করেছিলেন, নাকি পড়াশোনা শেষ করে মানে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন? না না, পড়ালেখা শেষ করে না ঠিক আসলে। পড়ালেখার 2006-এ যখন গেলাম, তখনই স্কুল থেকে প্রথম আমরা এস্তোনিয়া যাই একদিনের জন্য। এবং সেই সময় এস্তোনিয়া আমাদের সেঙ্গেনে ছিল না 2006-এ। এবং ওই একদিনের ভিসা নিয়ে স্কুলের সব বন্ধুদের নিয়ে যাওয়া, এবং আমাদের স্কুলটা ছিল হেলসিঙ্কি থেকে 400 কিলোমিটার দূরে, মানে রাজধানী থেকে 400 কিলোমিটার দূরে একটা ছোট্ট একটি গ্রামে। সো ছোট্ট একটা গ্রাম মানে একটা শহরে আর কি। তো ওইখান থেকে রাজধানীতে বন্ধুদের সাথে একই বাসে আসা, ওইখান থেকে জাহাজে করে একটা দেশে যাওয়া, এই যে একটা এক্সাইটমেন্ট ছিল, এবং একদিনের ভিসা পাওয়া, এটা একটা অনেক একটা মজার বিষয় ছিল। স্টুডেন্ট লাইফ অলওয়েজ, সবার জীবনে এটা একটা অনেক মজার লাইফ থাকে সবসময়। তো ওই ট্রিপটা আমাকে আরো বেশি স্পিডি করে তোলে আমার ভিতরে। যখন এস্তোনিয়াতে গেলাম, দেখলাম যে পুরনো একটি শহর তাল্লিন, আজ থেকে 100, 1000, 1500 বছরের পুরনো একটি শহর। এবং তাই সেই শহরটি হেলসিঙ্কির চাইতে অনেক পুরনো, যেহেতু সোভিয়েত ইউনিয়নের সাথে এক সময় ছিল আর কি। তো ওইটা দেখার পর আমার স্পিডটা আরো বেড়ে যায়, যে আমরা ঠিক আছে তারা পাশের দেশ সুইডেনে যাব কি করে। কিন্তু ওই সময় এমন একটা অবস্থা যে আমরা বাংলাদেশ থেকে গেছি, তখন টাকা পয়সাও নাই, থাকা খাওয়ার টাকা মানে জোগাড় করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ভ্রমণটা কখনো আর কি ওভাবে স্টপ করিনি আর কি, মানে চালিয়ে গেছি যেমন করে হোক। আচ্ছা, এই সূত্র ধরে আমি আসলে এই জিনিসটা আপনাকে প্রশ্ন করতে চাই যে জীবন। তার আগে আমি একটু বলে নেই যে এই বিষয়টা আমার কাছে খুব মজার লেগেছে যে একদিনের জন্য ভিসা, মানে এই বিষয়টা হচ্ছে একেবারে ভিন্ন রকম লাগলো আমার কাছে। যে আমরা তো হয়তো বা কোনো দেশে ভ্রমণের জন্য একদিনে গিয়ে একদিনে চলে আসবে এরকম ভাবতে পারি না, এবং একদিনের ভিসা দেয়া হবে কিংবা এরকম কোনো প্রসেস আছে, আমি এটা জানলাম আজকে। যাই হোক, তো এই যে বললেন যে খুব মানে আর্থিক ভাবে একটা সমস্যা ছিল, একটা প্রতিবন্ধকতা ছিল, তো তারপরও একটা ভ্রমণের প্রতি একটা আগ্রহ তৈরি হয়ে গিয়েছিল। তো জি, ভ্রমণ তো প্রথমে শুরু করেছেন অনেক ভালো লাগার কিংবা একটা শখের জায়গা থেকে। তো অবশ্যই। সেই জায়গা থেকে, হ্যাঁ, সেই জায়গা থেকে কিভাবে ভ্রমণটা আপনার কাছে সিরিয়াস একটা জায়গায় চলে আসলো, যে হ্যাঁ আপনি মানে ভ্রমণ করবেন, এবং আপনি ডিসাইড করলেন যে হ্যাঁ আমার পুরো বিশ্বটা ঘুরে বেড়াতে হবে আর কি? এটা আসলে বিগিনিং এই আমার যেটা হলো যে আমি সামার জবের জন্য, তখন আমার মনে আছে 2006-এ। আসলে আমি তো ফিনল্যান্ডে, মানে ভার্কাউজে আমার স্কুলটা, ওখানে 4 মাস থাকার পরে আপনার ইউরোপের সিস্টেম হচ্ছে আপনার সামার ভ্যাকেশন, যেটা আর কি এটা মে মাসের থেকে শুরু হয়ে যায় অথবা এপ্রিলের মাঝামাঝি শুরু হয়ে যায়। এটা আপনার একদম অগস্ট পর্যন্ত 4 থেকে 5 মাস চলে সামার ভ্যাকেশন। তো ওই সময় আমরা যে স্টুডেন্ট তারা আমরা কাজ করতে যেতাম। তো আমরা কাজ মানেই আমরা ক্যাপিটাল বুঝি হেলসিঙ্কিতে। হেলসিঙ্কিতে যখন গেলাম, যাওয়ার পরে আমি একটা জাহাজ কোম্পানিতে চাকরি পেলাম আর কি, ক্লিনিং জব করতাম আপনার। আহ, ওই সামার জব আর কি এটা। তো 15 দিন পরেই আমার হেলসিঙ্কির এক বড় ভাই যখন আমাদের অফার দিল, সে তার গাড়িটা দিবে। আমরা যদি 3 জন ম্যানেজ করতে পারি, তাহলে উনি একবার 4 জন হলে পারে গাড়িটা উনি ফ্রি দিবে। বাট গাড়ির যে তেল খরচ কিংবা অন্যান্য খরচ মিলে আমরা ঘুরতে পারবো। তখন আমি, আমার ছোট ভাই আছে তারে কোনো ওয়ার্ল্ড ট্রাভেলার, তো আমরা একসাথে একটা প্ল্যান করলাম যে আমরা কত দেশ ঘুরতে পারি। তখন আমরা 9টা দেশের একটা প্ল্যান করলাম। ট্রিপটা ছিল 15 ডেজের। তো ইউরোপে তো জানেন একটা বর্ডারের সাথে আরেকটা বর্ডারের কোনো মানে একটা দেশ থেকে আরেকটা দেশে কোনো বর্ডার নেই, বর্ডার ফ্রি। তো আপনি যতবার ইচ্ছা যেতে পারবেন, আসতে পারবেন, কোনো ভিসা লাগে না। তো এই জিনিসটা আমাদের ইউরোপে যারা থাকি আমরা, এই জিনিসটা খুব ইজিয়েস্ট আমাদের জন্য। তো প্রথমে আমি জার্মানি দিয়ে শুরু করেছিলাম। তো জার্মানি, তারপর গেলাম আপনার হল্যান্ড, তারপর বেলজিয়াম, তারপর ফ্রান্সে গেলাম, সুইজারল্যান্ডে গেলাম, লুক্সেমবার্গ, লিথেনস্টাইন, তারপর প্রাগে গেছিলাম। এটা 9টা দেশ যখন ঘুরলাম, ঘুরে আসার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা তৈরি হলো, যেমন আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে কবে সুইজারল্যান্ড যাব। কারণ হিন্দি ছবি দেখতে দেখতে এমন অবস্থা হয়ে গেছে যে তো সুইজারল্যান্ডে আমাদের সাথে মানে এটা একটা স্বর্গ, স্বর্গ হয়ে গেছিল, যে যদি কেউ যেতে পারে এটা একটা স্বর্গ। তো সুইজারল্যান্ডের স্বপ্ন ছিল যাওয়ার, তারপরে স্বপ্ন ছিল প্যারিস যাওয়ার। তো এই ধরনের অনেক জায়গায় যে স্বপ্ন ছিল আর কি, যে স্বপ্নগুলা মাত্র 20 দিন আমি পূরণ করে ফেলে দিলাম। এবং এবং সে গাড়িতে করে, রিয়েলি গ্রেট এক্সপিরিয়েন্স। আমরা সব সেই ক্যাম্পিং এরিয়া গুলোতে থাকলাম। এবং সে সময় 2006-এ জার্মানিতে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল, বার্লিনে গেলাম। তারপরে ওয়ার্ল্ড কাপের একটা খেলাও দেখা হয়েছিল, আমার ছোট ভাই দেখেছিল। তো এই যে মজাটা যখন পেয়ে গেলাম, এই যে বেলজিয়ামে যখন গেলাম ওয়াটারলু দেখলাম, কিংবা যখন জার্মানিতে গেছি আমি কালমার্সের কবরে গেলাম, কালমার যেখানে জন্মগ্রহণ করছে সে বাড়িটাতে গেলাম, বিটোভেনের বাড়িতে গেলাম। মানে অনেক কিছু জায়গায় আমার যাওয়া হয়েছিল। তো যা যা এইসব জায়গায় যখন আমি গেলাম না, যাওয়ার পরে তখন আমি নিজের ভিতর চেঞ্জটা আমি অনেক
করতে পারলাম আর কি, বুঝতে পারলাম নিজেকে নিজে যে আমি কোনো কিছু চাইতে এই জিনিসটাতে বেশি এনজয় ফিল করছি। এবং একটা একটা জিনিস কি জানো, ভ্রমণ কিন্তু আপনাকে অনেক চেঞ্জ করে ফেলে দিতে পারে। যেমন একটা পাহাড়, আপনার মনটা আপনি খুবই ফ্রাস্ট্রেটেড যাচ্ছেন, আপনি যখন পাহাড়ের কাছে যাবেন অটোমেটিক্যালি আপনাকে মন ভালো হয়ে যেতে বাধ্য আপনার। তারপরে আপনি যদি নদীর ধারে যান, কি ঝর্ণার ধারে যান, কি সাগরের ধারে যান, প্রকৃতি একটা মানুষকে অন্যরকম করে তোলে। তো আমার এই জিনিসগুলি খুবই আমাকে অন্যরকম করেছে ওই ট্রিপটা আমার কাছে। আমি পৃথিবী এত ট্রিপ করেছি, আমি তো মনে করেন যে পৃথিবীর 806টা শহর ঘুরেছি, বিভিন্ন সময় বিভিন্ন ট্রিপ আমি করেছি। এবার ল্যান্ড পথে আমি 1,06,000 কিলোমিটার ঘুরেছি আমি, সরি 1,40,000 কিলোমিটার ঘুরেছি ল্যান্ড পথে। কিন্তু ওই যে আমার সেই প্রথম ইউরোপের যে ট্রিপটা, 9টা দেশের ট্রিপ, এই ট্রিপটা মূলত আমাকে চেঞ্জ করে দিয়েছে, যে আমার লাইফটা আমাকে নতুন করে দেখতে শিখেছে যে না আসলে এই পৃথিবীতে আমি যদি নিজেকে কিছু দিই, সেটা একমাত্র ভ্রমণই জিনিসটা দিতে পারছে আমাকে। যেমন আপনি তাহলে ভালো এটা, কোনো কিছু, হ্যাঁ ইটস লাইক হ্যাঁ আপনি ভালো বলেন কিছু ভাই। খাচ্ছেন, এটা নিজেকে দেওয়া। হ্যাঁ, তো ওরকম একটা ব্যাপার যে আপনি ভ্রমণ করছেন, আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন তো আপনার এক্সপিরিয়েন্সটাই থাকবে, সাথে তার কিছু যাবে না আপনার। তো এই জিনিসটা আমি উপলব্ধি করতে পেরেছি। এবং আরেকটা জিনিস দেখতে পেরেছি যে মানুষ খুব সিম্পল থাকলে পরে তাদের লাইফ লিস্টটা খুব ভালো হয়, যেটা ইউরোপে আমি দেখেছি। হ্যাঁ, তাদের অত এক্সট্রা অর্ডিনারি মানে লাক্সারিয়াস লাইফ লিডও তারা করে না, কিন্তু তারা অনেক মজা করে। সেই জিনিসগুলো যখন আমি দেখলাম, উপলব্ধি করলাম, তারপর থেকে আমি ভ্রমণের পিছনে ছুটছি, আজও ছুটছি। এখনো নতুন এত কিছু ঘোরার পরেও একটা নতুন শহরে গেলে পারে না, এই এত সুন্দর শহর, হ্যাঁ, পৃথিবীতে কোথাও নেই, কিংবা এই জিনিসটার সাথে অন্য কোনো পৃথিবীর কোনো শহরের তুলনা করতে পারছে না। প্রত্যেকটা শহরে কিন্তু আলাদা আলাদা গুরুত্ব আছে আসলে। তো এই জিনিসটা থেকে আসলে আমি অবশ্যই। মানে ভ্রমণের প্রতি আকৃষ্ট হই বা হ্যাঁ, আগ্রহ পাই সবকিছু। সিরিয়াস হয়ে ওঠা ওই জায়গাটা থেকেই, যে রাইট, আপনি বললেন যে অনেক ঐতিহাসিক ব্যক্তিত্বের যে তাদের যে আবাসস্থল, তাদের যে নিদর্শনগুলো, সেই জায়গাগুলো রাইট, ঘোরার কথা বললেন, যে এই বিষয়গুলো আসলে যে আমরা যখন যাদের বই পড়ি, যাদের সম্পর্কে জানি, তাদের কাছাকাছি কিংবা তাদের আবাসস্থল, তাদের স্মৃতিচিহ্নগুলো যদি আমরা দেখতে পারি, কাছাকাছি যেতে পারি, মানে একেবারেই অন্যরকম ব্যাপারটা। আর এটা আরেকটা আসলে ব্যাপার, কি জানেন, বলে কাউকে জি, বোঝাতে পারবো না আমি এটা। এটা বলে, মুখ দিয়ে বলে এক্সপ্লেনেশন করে এটা বোঝানো সম্ভব নয়। কারণ আপনাকে এটা বুঝতে ছুঁয়ে হলে আসলে আমাদের আপনাকে প্রত্যেকের আসলে ভ্রমণ করতে হবে, হ্যাঁ সেই রাইট, জায়গাটা যেতে হবে। হ্যাঁ, রাইট, আর আরেকটা বিষয় আপনি যেটা বলেছেন এটা অবশ্যই সত্যি, যে আমি এখন পর্যন্ত দেশের বাইরে যাওয়ার সুযোগ হয়নি, তো দেশের ভেতরেই যেখানে ঘুরেছি, যে যখন পাহাড়টা দেখা হয়, তো আসলে মনটা অনেক বিশাল হয়ে যায়, ঠিক পাহাড়ের মতোই, রাইট, যে অন্যরকম একটা অনুভূতি হয়, রাইট, যে এই ঘুরতে যাওয়ার এই অনুভূতির রাইট, সাথে আসলে কোনো অনুভূতি তুলনা হয় না। তো আমরা জানতে রাইট। পারলাম ভাইয়া যে কোন জায়গাটা থেকে ভ্রমণের প্রতি আপনার নেশাটা তৈরি হয়েছিল, কিংবা একটা সময় ছিল যে আপনি খুব হয়তো বা একটু মানে ভ্রমণের আর্থিক ব্যাপারটা ম্যানেজ করতেও কষ্ট হতো, তো সেই জায়গা থেকে খুব সিরিয়াস একটা জায়গায় চলে গেলেন, যে ভ্রমণটাই আপনি গুরুত্ব দিলেন। হয়তো ওই যে আপনি বললেন যে লাক্সারিয়াস লাইফের চেয়ে লাইফকে পেছনে ফেলে আপনি চলে গেলেন ভ্রমণের জন্য। হয়তো চিন্তা করলেন যে আমার বিশাল দামি বাড়ি, বিশাল দামি গাড়ি হয়তো লাগবে না, মানে ওই জায়গাটা না, থেকে। এটা আর আরেকটা এটা বিষয়, আসলে খুব একটা ইম্পর্টেন্ট না নয় পৃথিবীতে। কারণ পৃথিবীতে আহ, মানে আমাদের 500 কোটি লোক আছে, কতজন লোকই বা আপনার গাড়ি ইউজ করে কিংবা ভালো পজিশনে থাকে। সবচেয়ে বড় জিনিস যেটা মনে করেছি আমি, যে আপনার হ্যাপি থাকতে হবে, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে এই আপনি হ্যাপি, জিনিসটা কোথায় আসলে আছেন। আমি বলবো যে আমাদের দর্শকরা আমরা সবাই আপনার থেকে এই জিনিসটা শিখতে পারি, যে আসলে জীবনটা উপভোগ করতে হবে আমাদেরকে, যে আমরা জীবনে খুব অল্প একটা সময় নিয়ে আমরা আসি, মানুষ খুব অল্প দিনই বাঁচে আমি বলতে পারি। রাইট। তো আসলে আমাদের খুব অর্থবিত্তের পেছনে না ছুটে, খুব সম্পদ না করে আমাদের আসলে পৃথিবীর ভ্রমণে যাওয়া উচিত, আমি ওইটা ফিল করি খুব। না, আচ্ছা, আমি আমি এরপর সবাইকে বলছি না যে আপনারা হ্যাঁ, সবাই পৃথিবীর ভ্রমণে বেরিয়ে পড়ুন। কারণ আপনাদের প্রথম কথা হচ্ছে, আমরা যেহেতু বাংলাদেশে থাকি, বাংলাদেশ থেকে পৃথিবীর যে কোনো দেশে ভ্রমণে যেতে হলে অনেক টাফ আছে, কিছু অনেক সমস্যা আছে, তার সেটা মধ্যে ভিসা পাওয়াটা আমাদের একটা ব্যাপার। প্রেক্ষাপট। দ্বিতীয় হলো এক্সপেন্সিভ হয়ে যায়। কিন্তু আমি যেটা চাই যে আপনারা যেখানে যে অবস্থানের মধ্যে আছেন, আপনারা ভ্রমণ করুন অ্যাটলিস্ট পাশের জেলাটা, পাশের শহরটা, পাশের ঐতিহাসিক স্থাপনাটা, পাশের দেশটা। মানে এই জিনিসটা আমি চাচ্ছি। বিশ্ব ভ্রমণ আপনারা না করুন, কিন্তু অ্যাটলিস্ট আমাদের 64টা যে জেলা আছে, সেই 64টা জেলা যদি আপনারা ভ্রমণ করেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশের স্টোরি, ইতিহাস কিন্তু অনেক পুরনো, যেটা আমেরিকান নেই। অনেক আমাদের সমৃদ্ধ একটা ইতিহাস সমৃদ্ধ ইতিহাস রয়েছে। যে আমাদের জি, যে ইতিহাস সেটা নিউজিল্যান্ডের নেই, আমাদের যে ইতিহাস সেটা অস্ট্রেলিয়ান নেই।
আমাদের 1200 বছর আগেকার এখানকার বিশ্ববিদ্যালয় আপনারা পাবেন, যেটা আপনি আমেরিকাতে পাবেন পাবেন না। আমি তো আমেরিকার 30টা স্টেটসে করেছি, 32টা স্টেটসে করেছি। তো এই জিনিসগুলো আর কি, যে জিনিসগুলো আমাদের ভিতরে আছে এটাই জানার চেষ্টা করেন না। ভ্রমণ করতে হলে তো একই সমুদ্র, বঙ্গোপসাগর যা, ওই আটলান্টিক সাগর আমার কাছে তাই মনে হয়েছে, প্রশান্ত মহাসাগরও তাই মনে হয়েছে, আমার কাছে ভারত মহাসাগরও তাই মনে হয়েছে। আলাদা কিন্তু কিছু মনে হয়নি, ওই একই রং, একই কালার, একই সমুদ্র, একই গর্জন, একই। তো এই জিনিসটার না, এটা আমরা নাম দিয়েছি, এক একটা মহাসাগরের নাম আমরা মানুষ দিয়েছি, কিন্তু সমুদ্র তো সমুদ্রই। তো এরকম একটা ব্যাপার আর কি, যে ভ্রমণ করতে হলে আপনাকে অনেক দূরে যেতে হবে না, সেটা আপনার বাড়ির পাশে হোক আর পাশের জেলাতে হোক, অ্যাটলিস্ট এই এই আপনার হবিটা কিংবা এই অভিজ্ঞতাটা প্রত্যেকটা মানুষের নেওয়া উচিত। এই জায়গাটা তো আপনার থেকে আসলে অনেক কিছু শেখার আছে ভাইয়া, যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। যে আমি যতটুকু জানি যে আমাদের বাংলাদেশিদের মধ্যে এখন হয়তো অনেকে ভ্রমণে আসছে, বেরিয়ে আসছে, দেশে অনেক ভ্রমণ করছে, বাইরেও চলে যাচ্ছে। তো জি। কিছুদিন আগে পর্যন্ত কিংবা এক দশক কিংবা 2 দশক আগে পর্যন্ত ভ্রমণের আগ্রহটা কিংবা এখনো অনেকের মধ্যে ভ্রমণের ওই আগ্রহটা কিংবা ভ্রমণের প্রতি যে টানটা কিংবা ভ্রমণের যে উপকারিতা তারা অনেকেই বোঝে না, কিংবা ভ্রমণে কেউ যাচ্ছে না। আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এমন অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় আছে, আমার মুরব্বী, আমার রিলেটিভদের মধ্যে কিংবা অনেক মুরব্বীদের সাথে কথা হয়েছে, যে তারা হয়তো পুরো লাইফ টাইমে হয়তো একবার কক্সবাজার গিয়েছে, অথবা একবার বান্দরবানে গিয়েছে, অথবা অনেকে যায়ও নি। মানে পুরো লাইফ টাইম কাটিয়ে দিয়েছে। সে পাশের জেলাটা, আপনি বললেন যে অন্তত পক্ষে পাশের জেলাটা ঘুরতে যাও, সেটাও হয়তো অনেকে করেনি। একটা জেলাতে কিংবা একটা শহরে লাইফ কাটিয়ে দিয়েছে, এমন অনেক মানুষ আছে আমাদের মধ্যে আসলে। তো যাই হোক, না, এই এটা জায়গাটা এটা থেকে এটা আমি এটা বলবো। নট অনলি হিয়ার, এটা সারা পৃথিবীতে কিন্তু আছে। এটা আমরা কিন্তু মিস্টেক করি কিছু জিনিস। কারণ আমি যখন বিভিন্ন যে আমি জেলা শহরে গেছি, মানে পৃথিবীর বিভিন্ন যে শহরগুলোতে গেছি, আমি জিজ্ঞাসা করেছি, অনেকেই বলছে যে না, আমি কখনো আমার ক্যাপিটালেও যাইনি। এটা কিন্তু সব জায়গাতে আছে, কিন্তু আমাদের পার্সেন্টেজ খুবই বেশি। মানে দেখা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, যে এই আমাদের জিনিসটাই। পার্সেন্টেজটা 90% এই টাইপের, যে 90%ই গ্রাম থেকে ঢাকাতেই যায়নি। হ্যাঁ, মানে ঢাকা যে একটা আমাদের ক্যাপিটাল, আমাদের যে দেখা যাচ্ছে পঞ্চগড়ের একটা লোক কি হাতিয়ার একটা লোক, সে কখনো ঢাকাতেই আসেনি। কিংবা আমার দাদা কিংবা আপনার দাদা দেখবেন যে কোনোদিন ঢাকাতেই আসেনি। হ্যাঁ, এইভাবে আমাদের মানে যুগের পর যুগ চলে এসছে। সেই জন্য এই ভ্রমণের দিকটা আমরা অনেক পিছিয়ে আছি। তবে এখন এখন অ্যাটলিস্ট আমরা 2% হলেও আমাদের আমি সেই 2006 থেকে মানুষকে ফেসবুকের মাধ্যমে, তারপর আমি এক্সিবিশন করেছি, এক্সিবিশনের মাধ্যমে, লেখনির মাধ্যমে বহুত ভাবে ইয়াংদের মানে স্কুলে যে কথা বলে ভ্রমণে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। এখন আসলে খুব ভালো লাগে দেখতে যে এত গ্রুপ হয়েছে, এত ছেলেদের এত মেয়েদের গ্রুপ হয়েছে, তারা ঘুরতে যাচ্ছে। ভাবতেই ভালো লাগে, প্লেনের পর প্লেন, কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, যে বাবা মা নিয়ে যাচ্ছে ছেলেদেরকে, ছেলে মেয়েদেরকে, মালয়েশিয়া নিয়ে যাচ্ছে, সিঙ্গাপুর নিয়ে যাচ্ছে, নেপাল নিয়ে যাচ্ছে, বালি নিয়ে যাচ্ছে। মানে এটা দেখতে ভালো লাগে। একটা পরিবর্তন আর কি আমাদের মধ্যে চলে আসছে ইতোমধ্যে। ডেফিনেটলি, ডেফিনেটলি এটা আচ্ছা, এই মুহূর্তে স্টেট। আমি সবাইকে আর কি আপনার কথা রেশ ধরেই বলতে চাই যে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী, যার যার অবস্থান থেকে, অন্তত আপনার পাশের জেলা হোক কিংবা কিছুটা দূরের জেলা হোক, ঘোরা শুরু করুন, মানে ভ্রমণে বের হয়ে যান। কারণ ভ্রমণের ব্যাপারটা আসলে অন্য কোথাও পাবেন না, অন্য কিছুতেই পাবেন না। মানে মানুষের জীবনে ভ্রমণেরও খুব বেশি দরকার আছে। আর দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বলে নিতে চাই যে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, যারা আমাদের লাইভটি দেখছেন, অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, যাতে অনেক বেশি মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। এবং আজকে যে ভাইয়ার এত অভিজ্ঞতার ঝুলি থেকে ভাইয়া আমাদেরকে ভ্রমণ সম্পর্কে এত কিছু জানাচ্ছে, এগুলো জানাতে চাইলে মানুষকে অবশ্যই লাইভটি শেয়ার করতে হবে। লাইভটি শেয়ার করে, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অপু ভাই, তানভীর অপু ভাইয়ের কাছে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আমরা সেই প্রশ্নটি ভাইয়ের কাছে তুলে ধরবো। তো এই মুহূর্তে আমি আসলে ভাইয়া কথা প্রসঙ্গে অনেক প্রসঙ্গ এনেছেন, সেগুলো নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। তবে একটু ভ্রমণ থেকে একটু আপনাকে বাইরে নিয়ে আসতে চাই। যে আমি সম্প্রতি দেখলাম যে আপনার ফেসবুক প্রোফাইলে আমি দেখলাম যে আপনি সহ আপনার ফিনল্যান্ড প্রবাসী কিছু বন্ধু বান্ধবের সহযোগিতায় যারা করোনার মধ্যে ক্ষতিগ্রস্ত আছে, যারা অসহায় আছে, দরিদ্র ব্যক্তি আছে, তাদের জন্য আপনারা কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। তো আমি কিছু বলছি না, চাই আপনি পুরো বিষয়টা আর কি বলুন। না, এটা আসলে হচ্ছে কি, যে আসলে করোনার এই বর্তমান যে প্রেক্ষাপটে বাংলাদেশের সিস্টেম, আমি যেহেতু ফিনল্যান্ডে 14 বছর ধরে থাকি, আমাদের সিস্টেম গুলি অনেক ডিফারেন্ট। এবং আমাদের গভর্নমেন্ট আমাদেরকে বাসায় থাকতে বলছে, বাসায় খাবার দিচ্ছে, টাকা দিচ্ছে, সবকিছু দিচ্ছে। কিন্তু বাংলাদেশে তো সোশ্যাল সিস্টেমটা এরকম নয়। তো যখন দেখছি যে মানুষ ত্রাণ দিচ্ছে, কিন্তু ত্রাণ দিচ্ছে একটা ভাসমান, আমাদের তো প্রচুর লোক ভাসমান যাদের বাসা বাড়ি নেই, এই টাইপের লোকের সংখ্যা কিন্তু বাংলাদেশে প্রচুর শহর এলাকায়। তো আপনি জি। একজন
যে লোকটা রাস্তায় থাকে তাকে আপনি চাল ডাল দিচ্ছেন, তাহলে সে রান্না করার জন্য যে ম্যাটেরিয়ালস লাগে, মশলা লাগে, তারপর তার হচ্ছে ইয়ে লাগবে আপনার, চুলা লাগবে, তারপর তার হচ্ছে তেল লাগবে যদি সে কেরোসিনে রান্না করে, মানে অনেক ম্যাটেরিয়ালস লাগছে এখানে। তারপরে অনেকের বাসায় মানে যাকে দিচ্ছেন সেটা তা হয়তো তার পাতিলও নাই। এই জিনিসগুলা তাহলে মানে সে লোকগুলা কি করবে, কিংবা সে লোকটা চালটা নিয়ে কি করবে? তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলে আমার তো ওরকম ইয়ে না, আমার ইচ্ছা আছে অনেক, বাট আমার তো সামর্থ্য খুব কম। তো আমি তখন আমার বন্ধুদের সাথে একটু আলাপ করলাম যে আমি নিজের একটা কষ্ট হবে এটা, কিন্তু তারপর আমি এটা করতে চাই। কিন্তু আমি জানি যে বাংলাদেশে করোনাটা অনেক বেশি লং যাবে, কারণ কি আমাদের দেশের মানুষের এই জিনিসগুলো মানে সিস্টেম গুলো যে আমরা কি করে আসলে হাঁচি দিব, কাশি দিব, কোথায় থুতু ফেলবো, এই জিনিসগুলোও কিন্তু আমরা এখনো জানি না। প্লাস হচ্ছে আমরা মানে টু মাচ গ্যাদারিং করতে পছন্দ করি, গল্প করতে পছন্দ করি, যেহেতু আমাদের ওয়েদারটা ভালো, এটা একটা অনেক বড় ব্যাপার। কিন্তু ওয়েদারটা ভালোর মানে কারণে আমরা মানুষ তো বরাবরই মানে আড্ডা প্রিয় একটা জাতি, যে সেই আড্ডা চায়ের দোকান থেকে শুরু করে বাসা, হুম, আমরা যেখানেই হুম, থাকি, জি। পড়াশোনার স্থল, যেখানেই যাই না কেন আড্ডা মানে দল বেঁধে আড্ডা দিতে পছন্দ করি আমরা। ঠিক। তো আমি এটা প্রথমেই আমার একটা ইচ্ছা ছিল যে আমি এটা কিছু করব কিনা। তো পরে আমি চিন্তা করে দেখলাম যে করোনা কাল আমি জানি যে এটা বাংলাদেশে লং যাবে, যেহেতু আমাদের সিস্টেম গুলো একটু ডিফারেন্ট, এটা একটু লং যাবে এবং এটা টাফ হয়ে যাবে। তো আমি একটু দেরি করে হলেও আমি বন্ধুদের সাথে বললাম যে এখন টাইম আসছে, মানে এখন মানুষের হাতে অনেকের কাজ নেই, অনেকে চাকরিচ্যুত হয়ে যাচ্ছে, অনেকে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের অবস্থা বেশি খারাপ। তো তখন আমি লোয়ার ক্লাসের কথা চিন্তা করি যে এদেরকে কি করা যায়। তখন আমি এটা ওই খাবারের এই বিষয়টা চিন্তা করি যে ডালে চালে খিচুড়ি আর একটা ডিম দিব, দিয়ে আমি ৬,০০০ টাকাটা বাজেট করি যে ২০০ লোককে খাওয়াতে আমার টোটাল ৬,০০০ টাকা বাজেট আমি করেছিলাম। তার মধ্যে আবার বাবুর্চি আছে, তারপর ডেক ভাড়া আছে, অনেক কিছু কিন্তু আছে, প্যাকেট গুলা দিব, প্যাকেট আনুষঙ্গিক আনুষঙ্গিক অনেক খরচ। তো আমি যা ৬,০০০ টাকা বাজেট করেছিলাম এরকম ভাবে। তো পরে আমি আমার বন্ধুদের সাথে কথা বলি এবং আমরা একটা ফান্ড গঠন করি। এখানে আমারও কিছু আছে, আমরা সবাই মিলে আমরা কিছু ফান্ড গঠন করি। আমি চিন্তা করে দেখলাম যে আমরা হচ্ছে ই করব, সপ্তাহে ২ দিন, সপ্তাহে ২ দিন আমি খাবার দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এভাবে শুরু করলাম এবং এটা আমি যা দেখলাম যে ইটস রিয়েলি হার্ড ওয়ার্ক। কারণ আপনাকে সব এটা তো আমি মন থেকে করছি, বাট ইটস হার্ড ওয়ার্ক, বাট আই এম এনজয়িং। মানে আমি এটা এতই পছন্দ করছি যে আমি নিজ হাতে মুরগি কিনে নিয়ে আসছি, তারপর হচ্ছে পেঁয়াজ কিনে নিয়ে আসছি, আর কাটাকাটি করছি, তারপর বক্সে তুলে দিচ্ছি, আমরা যাচ্ছি সবাই মিলে। বাট আমার তো অনেক ভলেন্টিয়ারি বন্ধু বান্ধব সাথে আমার আছে ডেফিনেটলি। তো সব মিলিয়ে এটা দেখলাম যে ২০ মিনিটও লাগে না আমার ২০০ প্যাকেট চলে যেতে আর কি। মানে মানুষ এত হাংরি। এটা তো আমি একটা জায়গাতে গেছি, জাস্ট আমার আমার এই বাড়ির আশেপাশে আর কি অবস্থা। আজকে যেটা দিলাম এটা এখান থেকে দূরে, আমি তো রাজশাহীতে অবস্থান করছি বর্তমানে, এবং এটা একটু দূরে, রাজশাহী থেকে বেশ দূরে, সরি মেন শহর থেকে ওটা দূরে, কোট এলাকায়। এবং ওখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আজকে কয়েকটা আমি ছবি অবশ্য প্রকাশ করে এখন করি নাই, খুবই ছোট ছোট বাচ্চা, দেখা যাচ্ছে যে বাচ্চার বয়স হয়তো বা ৬ বছর হবে, ৫ বছর হবে, দে আর রিয়েলি হাংরি। তারপরে একটু যে সামাজিক যে ডিস্টেন্সটা আছে সেটা মেনটেন করে আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম। এভাবে আমি আজকে ২০০টা দিয়েছি। তো প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করব যে এটা আর কি ২ বার করে দেওয়ার। এটা কিন্তু আমি কন্টিনিউ করব না। হ্যাঁ, এটাও একটা ব্যাপার, এটা কিন্তু আমি কন্টিনিউ করব না। বিকজ বিকজ আমি আহ চাচ্ছি যেটা উদ্বুদ্ধ করতে মানুষকে, যে মানুষ যাতে আরো এরকম যারা প্রবাসী আছে তারা যাতে আসে এবং তারা যাতে উদ্বুদ্ধ হয় আর কি। এই জন্য মেইনলি আমি করছি জিনিসটা। আসলে এখন অনেক ভালো মানে ভালো একটা উদ্যোগ নিয়েছেন ভাইয়া, কারণ আহ অনেকেই চেষ্টা করছে, অনেকে ব্যক্তিগতভাবে, অনেকে প্রাতিষ্ঠানিক ভাবে। আমরা জানি যে আমাদের মাননীয় সরকারের পক্ষ থেকে অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেক তবে চেষ্টা হয়তো করছে, সবাই চেষ্টা করছে, এখানে সবাই হ্যাঁ, চেষ্টা কিন্তু করছে এবং আমাদের যার দেশের যার প্রেক্ষাপটে হয়তো আরো দরকার। আমি এটা না, বুঝতে পারি যে প্রচুর আরো অনেক দরকার, বেশি দরকার। আরো হ্যাঁ, আরো প্রচুর অনেক। দরকার, কারণ মানুষ ভয় করছে। যেমন আমি আমি কি আমি কি আমার লাইফ তো ভালোবাসি না, আমি তো এইভাবে এই এত মানুষের সাথে মিশে খাবার দিচ্ছি। হ্যাঁ, কিন্তু এরকম ভাবে মানুষটা ভয় পাচ্ছে, কারণ মানুষ তো তার জীবনটাকে অনেক ভালোবাসে। তারপরে অনেকে যেমন এগিয়ে আসছে, যেমন পুলিশ এগিয়ে আসছে, তারপর হচ্ছে ডাক্তার এগিয়ে আসছে, তাই না? যারা মেডিসিন বিক্রি করছে তারা এগিয়ে আসছে, ব্যাংকার এগিয়ে আসছে, সবাই কিন্তু বসে নাই। তো এরকম ভাবে আমাদেরও একটু ভাবে এগিয়ে আসতে হবে।
কারণ কি একটু মানবিক হলে পারে কোনো ক্ষতি নেই। আর মৃত্যুটা এমন একটা ব্যাপার যে আমি যেমন ভ্রমণ করি, আমি তো মৃত্যুর জন্য রেডি থাকি সবসময়। কারণ আমি তো জানি না যে আমি ঠিক মতো যে ফিরে আসবো কিনা। আমি প্লেনে যখন চড়ি, আমি গাড়িতে যখন ভ্রমণ করি, এটা আসলে কেউ জানে না। তো আপনার যেটা মনে হয়, কারণ আমি একটু সাহসী মানুষ অবশ্য, তো মানে এতটা ভয় করি না, বাট আমি চেষ্টা করবো যে আমাদের ইয়াং, যেমন আমার সাথে অনেকে যুক্ত হয়েছে, অনেকে খাবার দিচ্ছে, অনেকে বাজার করে নিয়ে এসে দিচ্ছে। তো এই জিনিসগুলো ভালো লাগছে at least, যে বিভিন্ন জেলা শহরের তরুণরা মানে এই সময় তো আসলে অনেক কাজ নেই তো। যারা স্টুডেন্ট তাদের তো এখন পড়ালেখা নেই, তাদের তো এখন, এবং তারা কিন্তু অনেক স্ট্রং আছে। করোনাটা তো সাধারণত আপনার যারা একটু বয়স্ক কিংবা ওইটা যারা একটু দুর্বল শারীরিক ভাবে তাদেরকে বেশি অ্যাটাক করে, আর যারা স্ট্রং তাদের মোটামুটি তো ইয়ে করলেও রিকভারি করে ফেলে দিচ্ছে অনেকে। তো এই জন্য আর কি মানবিক একটু হওয়াটা উচিত আমি মনে করি, এবং এগুলো কিন্তু সবই শিখেছি ভ্রমণ থেকে, এটা আপনাদেরকে বলি। জি, আসলে এটা আশা করব যে আমাদের আরো বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই তাদের জায়গা থেকে মানুষের পাশে এসে দাঁড়াবে। আর অনেক বেশি বেশি ভাবে মানুষ সবাই যাদের যাদের অবস্থান থেকেই সাহায্য করার চেষ্টা করবে, সেই আশাই করি আমরা। আর এই জিনিসটাও মানে জানতে পারলাম, এটাও ভালো লাগলো যে আসলে সেই ভ্রমণের জায়গা থেকেই এই যে মানবিকতার এই একটা কনসার্ন আপনার মধ্যে আসলো, এটাও ভ্রমণ থেকেই ইন্সপায়ার্ড আপনি। আচ্ছা, তো হ্যাঁ, তাহলে হচ্ছে যে ভ্রমণের প্রসঙ্গে আবার চলে আসি যে আহ আমি হচ্ছে আপনাকে আহ এই প্রশ্নটা করতে চাই যে আমি আপনার সঙ্গে একটু আগে কথা বলে জানতে পেরেছি যে আপনি হয়তো একটা আর্লি এজেই যে পাখি দেখতে ভ্রমণে প্রথম বেরিয়ে যাওয়া। যে আমার প্রশ্নটা এখন হচ্ছে যে প্রথম ভ্রমণ অথবা আপনার মানে স্মরণকালে আপনার মনে আছে যে আমি হয়তো একটা নিজের জেলা ছেড়ে অন্য কোথায় কোনো জেলাতেও যাওয়া, সেটা কত বছর বয়সে ছিল যে প্রথম ভ্রমণ আপনি বলতে পারেন, আপনার যদি মনে থাকে এরকম? আমার 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 দাদার বাড়ি নওগাঁ। আমি নওগাঁ জেলাতে গেছি। এবং আমি ভিতরে আমি খুবই একজন গ্রামের একটা ছেলে। যদিও আমি বর্ণ হয়েছি বাংলাদেশে, এই রাজশাহীতে, গ্রোন আপ হচ্ছে রাজশাহীতে সবকিছুই, কিন্তু ভিতরে আমি এখনো গ্রাম খুব পছন্দ করি, সেটা পৃথিবীর যে গ্রামই হোক। কিছুদিন আগে আমি যে কিউবাতে গেলাম, গ্রামে আমি সবসময় পছন্দ করি, আমি প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করি, আমি গাছপালার মধ্যে থাকতে পছন্দ করি। আমি মানে প্রচন্ড পরিমাণে এই এই গ্রামের প্রকৃতি আমার রয়ে গেছে সবসময়। তো এই নওগাঁতে আমি যখনই ছুটি হতাম তখনই যেতাম। পাহাড়পুরের পাশে আমাদের গ্রামের বাড়ি ছিল। এটা আমার মনে হয় প্রথম। এটা কত হবে, আমার বয়স হয়তো বা যখন ৮-৯ হবে, যতটুকু মনে পড়ে আর কি। একেবারে ছোট থাকতে তো একেবারে সেইটা কি ছোট আপনার আর কি। মনে আছে যে সেই অনুভূতিটা কেমন ছিল যে না, অন্য মনে একটা নাই, জায়গায় যাওয়া? এটা মনে নাই। তো গ্রামের অনেক আচ্ছা, অনুভূতি মনে আছে। প্রথম কথাটা বলছেন তো মনে নাই, তবে প্রথম বিদেশ সফরটা মনে আছে আমার এখনো। সেটা হলো আচ্ছা, দিল্লিতে যে গেছিলাম, তখন বড় হয়ে গেছিলাম। তো আপনার ওই দিল্লিতে আচ্ছা, ইন্ডিয়াতে আপনি গেলাম আমাদের ফিনল্যান্ডের এম্বাসি, ওইটা ভিসা ফেস করার জন্য। তো এখান থেকে মালদা গেলাম, মালদা আমাদের কাছে। প্রথম বিদেশ যাচ্ছি একা একা, এটা একটা অনেক বড় ব্যাপার। ইন্ডিয়া যাচ্ছি, এটা একটা অনেক বড় ব্যাপার না? সবসময় যেমন আগে হ্যাঁ, মানুষ বলতো বিলেত ফেরত, বিলেত যাচ্ছে, বিলেত তার কাছে একটা অনেক বড় ব্যাপার। আমরা তো বিলেত চিন্তা করিনি কখনো, আমরা কলকাতায় চিন্তা করেছি সে সময় ইন্ডিয়া যাব। তো এটা আমার কাছে এখনো মনে আছে। তারপর খুবই অবাক হয়েছে যখন আমি ট্রেন থেকে আহ, ময়ূর উড়ে যাচ্ছে, এটা তো কখনো কল্পনাও করিনি। ইন্ডিয়াতে তো আপনার প্রচুর ময়ূর, যেহেতু ওদের এটা এটা একটা তাদের দেবতার একটা বহন, বাহক এটা একটা। তো এটার জন্য আচ্ছা, খুবই মজা লেগেছে এটা। তারপর যে কোনো রেল স্টেশনে দাঁড়াচ্ছিলাম, তখন প্রচুর বাদর আসছিল। ইন্ডিয়ার এই জিনিসটা খুব ভালো লাগে, তারা খুব প্রকৃতি প্রেমী, এবং পশু পাখি তারা সচরাচর তারা মারে না, কারণ তাদের ধর্মীয় যে ব্যাপারগুলো থাকে তারা তাদের খুব রেসপেক্ট করে। এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে। তো ইন্ডিয়ার ওই ভ্রমণের কথা এখনো মনে আছে আমার এখনো, যে আপনাকে বলছি চোখে ভাসছে যে আমি ট্রেনে করে মালদা থেকে একদম দিল্লি গেলাম, দিল্লি থেকে পাহাড়গঞ্জে নামলাম, পাহাড়গঞ্জে থেকে সেই কুতুব মিনার, তারপর হচ্ছে দিল্লি ফোর্ট, তারপর জান্তর মন্তর, তারপর হচ্ছে আরো অনেক কিছু আর কি, ওদের লোটাস টেম্পল, অনেক কিছু দেখেছি। এখনো মনে পড়ে আর কি প্রথম ভ্রমণটা। আচ্ছা। এই প্রসঙ্গে আমি এখন আপনাকে যে একটু আগে আমাদের কথার প্রসঙ্গে উঠেছিল যে দেশে যে ভ্রমণটা বাড়ছে কিংবা মানুষ ভ্রমণের দিকে ঝুঁকছে, আপনি এটা জি, উল্লেখ করেছেন যে অনেক গ্রুপ কাজ করছে, ফেসবুক গ্রুপ কিংবা অনেক সংগঠন হয়ে গেছে যারা জি, ভ্রমণ নিয়ে কাজ করছে, ভ্রমণের কিছুটা কি বলা যায় গাইড, বিভিন্ন গাইডলাইন দিচ্ছে ভ্রমণের জন্য। জি, অন্তত দেশের মধ্যে হলেও যে মানুষের মধ্যে একটা ভ্রমণের প্রতি অনেক আগ্রহ বেড়েছে। এখন এই ইয়েস। জায়গাটা থেকে যে এই বিষয়টাকে আপনি কেমন ভাবে দেখেন, আর এটা কি মনে করছেন যে পর্যাপ্ত কিনা কিংবা আরো মানুষের ভ্রমণের প্রতি আসা উচিত কিনা? আহ
এটা আসলে কি দেখেন, আমরা আপনি আপনার সাথে আমি আগেও বলেছি যে আমরা ভ্রমণের দিকে প্রচন্ড ব্যাকওয়ার্ড। কারণ সারা পৃথিবীটা এমন কোনো দেশ আমি দেখলাম না যে ভ্রমণের প্রতি আগ্রহ না এবং ভ্রমণ শিল্প দিয়ে তারা বেঁচে আছে। এরকম বহু 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 দেশ আপনি পাবেন, যেমন আমাদের বাড়ির পাশে শ্রীলঙ্কা, এদের মেন আয় কিন্তু ভ্রমণ দিয়ে। আমাদের পাশে মালদ্বীপ, এদের আয় কিন্তু আপনার এই ভ্রমণ দিয়ে। এবং আপনি ইন্ডিয়া, ইন্ডিয়া পুরো ভারতেই কিন্তু মানে বিশাল একটা অংশ আছে এই ভ্রমণ দিয়ে। যেমন ইন্ডিয়াতে শুধু আপনি ইয়েতে যাবেন, দিল্লিতে যাবেন, পাহাড়গঞ্জ নামে একটা জায়গা আছে, শুধু পাহাড়গঞ্জে 3,000 হোটেল আছে। ওইটার সাথে রেস্টুরেন্ট জড়িত, রেস্টুরেন্টের সাথে ট্রাভেল এজেন্সি জড়িত, ট্রাভেল এজেন্সির সাথে গাড়ি জড়িত, গাড়ির সাথে ড্রাইভার জড়িত, মানে এই টাইপের জিনিসগুলো আর কি। হ্যাঁ, তারপরে ওটার সাথে আপনার টুরিস্টিক সব জড়িত, মানে একটার সাথে একটা রিলেটেড কিন্তু। তো এই ধরনের, যেমন মালয়েশিয়া এখন হয়ে গেছে, থাইল্যান্ড তো পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট টুরিস্ট স্পট হয়ে গেছে, ইন্দোনেশিয়া যেমন হয়ে পর্যটন গেছে, নগরী। বালি, এগুলো কিন্তু আমাদের বাড়ির আশেপাশে, মানে 3-4 ঘন্টার ফ্লাইটের ভিতরে। সিঙ্গাপুর হয়ে গেছে। তো এই জিনিসগুলো যদি তারা পারে, সে তুলনায় আমরা কিন্তু অনেক পিছিয়ে না, অনেক পিছিয়ে। এবং এই পিছিয়ে প্রথম জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের সিস্টেম গুলো অনেক ডেভেলপ করতে হবে। কারণ আমাদের যেটা বলি যে পৃথিবীর অনেক গরিব দেশও আমি গেছি, হ্যাঁ, যে সিস্টেম গুলো ওদের অনেক হাই। এবং যেমন আমাদের ট্রান্সপোর্ট সিস্টেমটা খুবই মানে খুবই নাজুক অবস্থা। রোড সিস্টেমটা খুবই প্রচন্ড অ্যাক্সিডেন্ট হয়। প্লাস বাসের যে ব্যাপার, কিংবা আপনার এয়ারপোর্ট থেকে নেমে একটা যে যে টুরিস্টটা আসবে আমাদের দেশে, সে প্রতারণার শিকার হবে কিনা হবে না, এই অ্যাসুরেন্সটা কিন্তু আমরা কেউ দিতে পারি না। তো সবকিছু মিলিয়ে রিপুটেশনটা আমাদের অনেক ডিফিকাল্ট। এই জন্য বাইরে থেকে টুরিস্ট খুব কমই আসে বাংলাদেশে। আর আরেকটা আমাদের ব্যাড লাক যেটা হচ্ছে যে ইন্ডিয়ার মধ্যে এত বড় একটা দেশ আমাদের পাশে, ইন্ডিয়াতে এত কিছু দেখার আছে যে বাংলাদেশটা এই জায়গাটাতে একটু ভাটা পড়ে গেছে। মানে ইন্ডিয়া ওভারটেক করে বাংলাদেশে আসতে হবে, এটা একটু টাফ হয়ে গেছে। যদিও আমাদের আহ, যদি আমরা একটু এটাতে সচেতন হতাম কিংবা একটু ওয়ার্ক করতাম, আমরা এটাকে অনেক বড় পর্যায়ে নিয়ে যেতে পারতাম। সেটা হলো সুন্দরবনটা। যেমন আপনার অ্যামাজন দেখতে সারা পৃথিবী থেকে সবাই যেমন যায়, সুন্দরবন দেখতেও আসতো। আর আরেকটি যেটা ছিল সেটা হলো আমাদের পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট যে কোরাল আইল্যান্ড, যে আপনার সেন্ট মার্টিন। বালি যদি সবচেয়ে যেরকম করেছে, আমরা সেন্ট মার্টিনটাকেও সেরকম করতে পারতাম, অথবা সোনা দিয়া করতে পারতাম। কিন্তু আমাদের যে সিস্টেম গুলোর কারণে আমরা অনেক পিছিয়ে গেছি এবং পিছিয়ে পড়ে আছি, হয়তো বা আরো 100 বছর পিছিয়ে থাকবো। কিন্তু তারপরেও যেটা যেটা সবচেয়ে আশার বাণী, সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের দেশের মানুষরা আহ, মানে নিজের দেশটাকে অ্যাটলিস্ট দেখা শিখেছে। যেমন আপনি বললেন যে আমি এখন পর্যন্ত বাংলাদেশের বাইরে যাইনি, কিন্তু আমি যদি আপনাকে প্রশ্ন করি, আমি আপনার সম্বন্ধে না জানলেও আপনি মিনিমাম কয়েকটি জেলা কিংবা কয়েকটি দর্শনীয় স্পট কিন্তু আপনি অলরেডি ঘুরে ফেলেছেন। কি আমি কি জি ভুল হ্যাঁ। বলেছি? তো না আপনার না, মতো যারা তরুণ আছে, তারা অ্যাটলিস্ট এই জায়গাগুলোতে ঘুরছে। তো এইটা একটা কিন্তু আমি এই গুড ফাঁকে সাইন একটু আমাদের। একটু বলে নেই যে আমারও ইচ্ছা আছে বিশ্ব ভ্রমণ করার। এখন আমার অবস্থান থেকে আমি যতটুকু সম্ভব হচ্ছে দেশের ভেতরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। আশা করি সামনে হয়তো খুব শীঘ্রই আমি বিশ্ব ভ্রমণে বের হব। তো এই ক্ষেত্রে বলা যায় যে আপনার অনুপ্রেরণা ছিল আমার কাছে। আমি আপনার সঙ্গে আপনার অনেকদিন ধরে আপনার মানে আপনার অ্যাক্টিভিটি গুলো দেখি আমি, যে আপনি বিভিন্ন দেশে আচ্ছা। ঘুরে বেড়াচ্ছেন, আপনাকে নিয়ে বিভিন্ন জায়গায় লেখালেখি হচ্ছে, এই বিষয়গুলো আমি দেখি। হ্যাঁ। না আচ্ছা, আসলে আর কি, এই আমি জায়গায় আমি আসলে আমাকে নিয়ে লেখালেখি হোক কিংবা আমাকে নিয়ে এটুক, আমি এটা কিন্তু খুব একটা চাই না। আমি কাজে বিশ্বাসী, কাজ করতে পছন্দ করি। এবং সবচেয়ে বড় কথা, ভ্রমণটা করি আমি আমার নিজের জন্য, আমি অন্য কারোর জন্য করি না। আমি দেখানোর জন্য করি না। এটা আমার পেশা কখনো হবে না। আমার আমার ভালো লাগে বলে আমি করি। আমি একটা যে জায়গাটা আমার ভালো লাগে সেটা আমি অনেকবারই যাই। এখন এটা না যে আমি এই জায়গাটা আমি একবার গেছি এরপরে আর যাব না, মানে এই টাইপের কিছু না। ভ্রমণ শেষ, আগের আমার ভালো প্রশ্ন লেগেছে, তুমি আবার যাও। একটু যুক্ত করতে চাই ভাইয়া, যে আপনাকে যে এই যে বাংলাদেশে ভ্রমণ পিপাসু মানুষের সংখ্যা বাড়ছে, দেশের ভেতরে পর্যটনের কিছুটা হলেও আগের চেয়ে অবস্থা ভালো হচ্ছে। আর এই যে অবকাঠামোগত যে সমস্যাগুলো, রাস্তার সমস্যা কিংবা এই যে দুর্ঘটনা, এগুলো আছে, আশা করি যে হয়তো আস্তে আস্তে আরো ডেভেলপ করবে আমাদের দেশে। কিন্তু আমাদের এই যে আরো অনেক ভ্রমণ, সমস্যা রয়েছে, থাকারও সমস্যা রয়েছে। আপনার ওই যে আমি যে একটা দেশে যখন যাব, তখন আমার সার্ভিসটা একটা ব্যাপার আছে, গাইড গাইডে একটা ব্যাপার আছে, আপনার গাড়ির যে রিজার্ভ, এই যে অফিসগুলো আমাদের তো এই জিনিসগুলো অনেক কম রয়েছে। ইভেন কি ইন্টারনেটেও যদি আমরা এখন করি, মানে
এটা একটু সমস্যা রয়েছে, মানে আমি যদি সারা পৃথিবীর সাথে তুলনা করি, কিন্তু অবশ্যই বাংলাদেশের আমরা অনেক পিছিয়ে আছি আসলে এই যদি বিষয়গুলোতে। 10 বছরের আগের বাংলাদেশ যদি চিন্তা করি, সেই তুলনায় আমাদের ট্যুরিজমটা অনেক ডেভেলপ করেছে সেদিকে। হ্যাঁ, আর এখন হচ্ছে যে বলতেই পারি যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, এই যে আমরা এখন লাইভে আছি ফেসবুকেই, তো ফেসবুকের কল্যাণে হলেও আমাদের হচ্ছে এই ভ্রমণের অনেক অগ্রগতি হয়েছে। অনেক গাইড আমরা জি ফেসবুক কেন্দ্রিক দেখি কাজ করে, বিভিন্ন কোম্পানি, জি বিভিন্ন জি, প্রতিষ্ঠান, বিভিন্ন ট্রাভেল এজেন্সি কাজ করছে, অনেক অনেকে অনেক ব্যক্তি পর্যায়ে থেকেও কাজ করছে। অনেক হ্যাঁ, অনেক। আচ্ছা। আহ এই যে বিষয়টা যে ধরেন এখন দেশের মধ্যে উন্নতি হচ্ছে, কিন্তু জি দেশ থেকে, হ্যাঁ আমি জানি যে আর্থিক একটা অনেক বড় একটা প্রতিবন্ধকতা কিংবা আমাদের দেশের প্রেক্ষাপটটাও একটা ফ্যাক্ট। হ্যাঁ, অনেক দেশে হয়তো ঘুরতে গেলেও আমাদের ভিসার ব্যাপার আছে, নিরাপত্তার ইস্যু আছে। তো তারপরও যে দেশ থেকে যে বিদেশে ভ্রমণ করার যে বিশ্ব ভ্রমণের বিশ্ব পরিব্রাজক যে বেরিয়ে আসা, আপনার মতো ওয়ার্ল্ড ট্রাভেলার যে আরো বেরিয়ে আসে ব্যাপারটা, এইটা হয়তো তেমন হচ্ছে না। তো এই বিষয়টাকে আপনি কি মনে করেন? এই কিছু প্রতিবন্ধকতার কথা আমি বললাম, এর বাইরে আর কি কি কারণ থাকতে পারে আপনি কি মনে করেন? এটার ব্যাপারটা হচ্ছে কি, আমাদের একটা বড় সমস্যা যেটা, যে আমাদের পারিবারিক যে বন্ধনটা, এটা অন্যান্য দেশের চেয়ে আমাদের ব্যাপারটা একটু আলাদা। যেমন অনেকে বিদেশে গেছে, তার জীবিকা, যে তার ফ্যামিলি তার উপর ডিপেন্ডেন্ট। অনেকে গেছে যে না আমি পড়ালেখা করব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডক্টর হব, এক একজন এক এক ধরনের চলে যায়। এবং আমাদের যেটা হচ্ছে যে আমাদের যে নেশাটা, যেমন আমাকে শুনতে হয় যে এত বছর বিদেশে থেকেছি, আমার একটা বাড়ি নাই, কি আমি একটা ফ্ল্যাট কিনিনি, কিংবা আমি একটা কিছু করিনি, আমার ব্যাংকে কোটি টাকা নাই, এটা কিন্তু প্রতিনিয়ত শুনতে হয়। এবং এই কথাগুলো কিন্তু দূরের লোক বলবে না, এটা কিন্তু আপনার পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, এগুলো কিন্তু বলবে। হ্যাঁ, তো আপনি চাইলেও কিন্তু সবকিছু হ্যান্ডেল করা আপনার অত সোজা না। আমাদের যে কালচার, সে কালচারে তো দেখা যাচ্ছে যে একটু পরপরই মানুষ এসে বুদ্ধি দিবে আপনাকে, যে অমুক জায়গায় একটা ফ্ল্যাট বিক্রি হচ্ছে কম দামে, অমুক জায়গায় জমি বিক্রি হচ্ছে, ভবিষ্যৎ চিন্তা করতে হবে, এই সেই অনেক চিন্তা হবে। তো এটাই কিন্তু একটা বড় একটা ব্যাপার, যেটা বাইরের যে জিনিসটা যেটা হয় যে এই জিনিসটা উপেক্ষা করে, যে নিজের টাকা দিয়ে আর বাবার টাকা কিংবা আপনার প্রচুর অঢেল মানে অন্য কোথাও থেকে টাকা দিয়ে কিন্তু ভ্রমণ করা সম্ভব নয়। ওটা দিয়ে একটু সমস্যা হয়ে যাবে, মানে ওই টাকাটা দিয়ে আপনি ভ্রমণ করতে পারবেন, বাট আমাদের মতো এরকম চিপ ট্রাভেলার কিংবা রিয়েল ট্রাভেলার হবেন না। কিংবা যেখানে আমি 10টা আপনার মতো ইয়াং, যেমন আমরা ইউরো হোস্টেলে থাকি, আমরা হচ্ছে সস্তা যে হোটেলগুলোতে থাকি, ওখানে প্রচুর মানুষের সাথে গ্যাদারিং হচ্ছে, গল্প হচ্ছে, নতুন বন্ধুত্ব তৈরি হচ্ছে। আপনি তখন কি করবেন? আপনার কাছে টাকা থাকলে আবার আপনি 5 স্টার হোটেলে যাবেন, আপনি কিন্তু কোনো মানুষের সাথে মিশবেনই না, চিনবেনই না। তো এই জিনিসটা তখন আপনার হয়, তখন ওটা কিন্তু রিয়েল ভ্রমণটা হবে না। হ্যাঁ, আমাদের মানে মতো যারা, ভ্রমণের যে আসল ব্যাপারটা, যে মানে ওই স্থানের মানুষের সম্পর্কে জানা, জীবন সম্পর্কে জানা, হ্যাঁ, ওই বিষয়টা থেকে হয়তো পিছিয়ে না। থাকতে হবে আসলে। আর আরেকটা কথা আপনাকে বলে দিই, যে যেটা বাংলাদেশের, আমি কদিন ধরে চিন্তা করছি এটা নিয়ে, আমি মাঝে মাঝে ফেসবুকে বিভিন্ন ইয়ে নিয়ে কথা বলি, বিভিন্ন সময় নিয়ে বিভিন্ন আহ, যে জিনিসগুলো আমি জেনেছি মানুষকে জানানোর চেষ্টা করি, তার মধ্যে ফ্রাস্ট্রেশন একটা খুবই, কিংবা ডিপ্রেশন বর্তমানে বাংলাদেশে এটা একটা খুব কমন একটা রোগ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানুষের বিশেষ আসলে করে কি তরুণ করবে। প্রজন্মের মধ্যে হয়তো বা এই সমস্যাটা একটু বেশি দেখা যায়। হ্যাঁ, এটার কারণটা হচ্ছে আমাদের হবি নাই। হুম, প্রত্যেকটা মানুষের বেঁচে থাকতে হলে তার একটা হবি দরকার। আমাদের হবি হলো একটাই, যে আমাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, আর্মি হতে হবে, ব্যাংকার হতে হবে। তো তারপরে কি, প্রত্যেকটা মানুষের একটা রিল্যাক্সের একটা সময় লাগে, আপনার ব্রেনটা কাজ করতে হবে, মাইন্ড কাজ করতে হবে, এটা থাকতে হবে। কাউকে বই পড়তে হবে, কাউকে ছবি আঁকতে হবে, গান শুনতে হবে। ফেসবুক একটা কোনো লাইফ হতে পারে না। ফেসবুক পার্ট অফ ইউর লাইফ, বাট ফেসবুক ইউর নট ইউর লাইফ। এটা একটা ফান জিনিস। এরকম একটা জিনিস, আপনার কোনো বন্ধু নাই। হ্যাঁ, আপনি প্রকৃতির কাছে যেতে চাচ্ছেন, আপনি গাছের কাছে যেতে চাচ্ছেন না, আপনি পাখি দেখতে চাচ্ছেন না, আপনি পাখির মাংস খাচ্ছেন, আপনি নদী ভরাট করে ফেলে দিচ্ছেন, আপনি আপনি মাছ মারতে চাচ্ছেন না, মানে সবকিছু মিলে আর কি। যে আপনার কোন একটা হবি থাকতে হবে, সেই হবিটা থেকে আমরা অনেক দূরে চলে আসছি। এই জন্য ভ্রমণটা আমি মনে করি এটা খুব ইজিয়েস্ট ওয়েতে। আপনি একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে একটা সুন্দর প্রকৃতি দেখলেন, কি একটা মিউজিয়ামে গেলেন, কি একটা ঐতিহাসিক কোন স্থাপনার পাশে গেলেন, দেখবেন আপনার মনটা অনেক অন্যরকম হয়ে যাবে, কারণ আপনার জানার আগ্রহ বেড়ে যাবে। তো এটা একটা মূল কারণ। যেমন আমার জীবনে যতই কিছু হোক না, ফ্রাস্ট্রেশন ফ্রাস্ট্রেশন আমাকে কখনো ধরা দেয় না, কারণ জানা যে এখানে সে পাত্তা পাবে না। আমার ফ্রাস্ট্রেশন লাগতেছে, ঠিক আছে, আমি আমার 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 কিছু না, আমার কম্পিউটারে বসে থেকে আমার অতীতের ছবিগুলো দেখছি, আর ফ্রাস্ট্রেশন চলে যাবে। ফ্রাস্ট্রেশন লাগছে, ঠিক আছে, আমি আমার নিজের ভিডিওটা এডিট করার চেষ্টা করছি, কিংবা দেখছি যে কোন ভিডিওটার সাথে কোনটা যায়, কোনটা চলে যাবে। তো এই জিনিসগুলো আর কি, যে আমাদের ইয়াং জেনারেশনের কাছে
আমি দেখছি যে হবি থেকে তারা দূরে চলে আসছে, অনেক ফ্রাস্ট্রেশনে তারা পড়ে যাচ্ছে। এবং তাদের প্রত্যেকটা মানুষের একটা হবি হওয়া উচিত। মানে আপনি যত বড় মাপের লোক হন না কেন, আপনি যদি কোনো দেশের প্রেসিডেন্ট হন, তারপরে আপনাকে আপনার একটা হবি থাকতে হবে। এবং আপনি জানেন যে প্রত্যেকটা প্রেসিডেন্টেরই কোনো না কোনো কিছু কিন্তু হবি থাকে, মানে উচিত, আমি অবশ্যই মনে ভাইয়া। করি আর কি। অবশ্যই উচিত। তো ভ্রমণটা আসলে হবি এই হিসাবে খারাপ নয়। হ্যাঁ, আমি বলবো যে অবশ্যই যে এই জিনিসটা আসলে আমাদের এই তরুণ প্রজন্মের হতাশার আরো অনেক কারণ আছে। যে আমাদের দেশে প্রেক্ষাপটে পড়াশোনার একটা প্রতিযোগিতা কাজ করে। এই যে আপনি বললেন রাইট। যে হবি হয়ে যায় যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া, মানে এইটা হুম, আমাদের একটা প্রেশার থাকে আমাদের হুম, সামাজিক প্রেক্ষাপট, পারিবারিক প্রেক্ষাপট, বাবা মার হুম, প্রেশার হোক, মানে দেখা হুম, যায় এর বাইরে কিছু করার মতো যে একটা বড় সময় আমরা পাবো সেটা আসলে হয়ে ওঠে না। আর আরো না, অনেক কারণ থাকতে পারে। বিশেষ করে আমরা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছি অনেক বেশি, হুম, বাস্তব জীবনে চাইতে হুম, বেশি। এই যে আপনি যখন ভ্রমণে যান, ঘুরতে যান, হুম, নিশ্চয়ই টেকনোলজির সাথে অত বেশি পড়ে থাকেন না। না, একেবারে যে প্রাকৃতিক যে নৈসর্গিক যে বিষয়গুলো উপভোগ করা সেটাই করেন। আর আরেকটা হ্যাঁ, জিনিস আপনি যেটা বললেন যে আপনার যখন বিষাদ কিছুটা হলেও আসার চেষ্টা করে, আপনি হুম, পুরোনো ছবিগুলো দেখেন। হ্যাঁ, এই হুম, বিষয়টা আমার কাছে খুব মানে চমৎকার লাগলো আপনার এই আইডিয়াটা যে আপনি অবশ্যই পুরোনো ছবিগুলো দেখলে আপনার সেই স্মৃতিগুলো আপনার মানে আসলে তাজা হয়ে ওঠে। যে আপনি সেই যে ঘুরেছিলেন, সেই ভ্রমণে গিয়েছিলেন, মানে কিংবা ওই সেই ওই স্মৃতিগুলো জিনিসটা হয়তো যদি একদম। মনেও করার চেষ্টা করি যে আমার ওই সময় কি ছিল, কি এই এই যে আপনি চিন্তা করলেন 1 মিনিট, স্টেশন কিন্তু অলরেডি গান। মানে এই জায়গাটা অন্য কিছু ঢোকাতে হবে আপনার ভিতরে আর কি। এবং সবচেয়ে বড় জিনিস, আপনি এই যে যেমন আমি করোনার সময় আমি তো ইচ্ছা করে হাত পা গুটায় বসে থাকতে পারতাম, তাই না? আমি কি করছি, সকালবেলা উঠে হাঁটছি। আমি একা একা হাঁটছি, এখানে আমার বাড়ির সামনে তুত বাগান আছে, আমি ওখানে যাচ্ছি সকালবেলা উঠে মাঠে হাঁটছি। তারপরে হচ্ছে এই যে অর্গানাইজটা করে এই ধরনের যে খাবারের একটা প্ল্যান করছি। আমি তো ভালো কিছু কাজের মধ্যে নিজেকে বিজি রাখছি। তারপরে এবং আমি আপনাকে বলেছি কিন্তু আমি কিন্তু 1 মাসই করবো, 1 মাসের পর কিন্তু একদিনও করবো না, আর একবারও করবো না। বিকজ আমার তো অন্য কাজ আছে, তাই না? এটা আমি চেষ্টা করেছি ঠিক ভ্রমণের মতো, যে আরো 10 জনকে উদ্বুদ্ধ করতে, তারা করবে। হুম। কিংবা এটা সরকারি সংস্থা দেখবে অ্যাটলিস্ট যে না, এটা দরকার ছিল হয়তোবা। আর যদি না হয় না হয়, কিন্তু আমি আমার মন থেকে তো স্যাটিসফাই হলাম যে আমি চেষ্টা করেছি, দ্যাটস ইট। আচ্ছা, দ্বিতীয় আসলে হচ্ছে আপনার এই ব্যাপারটা অনেক ভালো ভাইয়া যে শুধু নিজে করে থেমে যাচ্ছেন না, মানে অন্য আরো মানুষদেরকেও মানে ইন্সপায়ার করছেন আপনি। আপনি উদ্বুদ্ধ চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন যে সমাজে আরো 10 জন এরকম দাঁড়িয়ে যাক আপনার মতোই। সেটা ভ্রমণ রাইট। ক্ষেত্রে হোক আর এই মানবতার ক্ষেত্রেও হোক। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে যে রিসেন্ট আমি যেটা করেছি, গত কয়েকদিনে আমি রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় আমি গাছের প্রতি, আমি গাছের খুবই ভক্ত। এবং আমি গাছ লাগাতে খুব পছন্দ করি। আমি 30টা গাছ নিজের অর্থায়নে আমি লাগাবো। এখানে কিছু ভলেন্টিয়ার আমার ছেলেদেরকে পেয়েছি আমি, যারা নিজের অর্থায়নে গাছ লাগায় এবং গাছের পরিচর্যা করে এবং গাছ দেখে। তো তাদেরকে নিয়ে আমি তাদের হুন্ডাতে করে রাজশাহী শহরের বিভিন্ন স্পট আমি বের করলাম। তো আমি 30টা গাছ আমি লাগাবো। এবং সেই 30টা গাছ যে লাগাতে যে টাকা লাগে সেটা আমি দিব, কিন্তু গাছ লাগাতে যে বাঁশ এবং যে চাটা লাগে এটা কিন্তু আবার তারা দিবে। এবং তারা সেই গাছগুলি যেসব লাগাবো, এবং গাছগুলি তারা যে মাঝে মাঝে তারা দেখেও আসে, এবং তারা এটা গত কয়েক বছর ধরে করছে। এবং তারা আমাকে খুব পছন্দ করে, আমাকে একবার ডেকেছিল কয়েকটা গাছ লাগাতে, এবং সেটা আমি এবছরে, যেহেতু বাংলাদেশে আমি 14 বছর পরে প্রথম এই মে মাসের পরে আমি থাকলাম, এই জুন জুলাই, আমি আমি এটা 14 বছর কখনো থাকি নাই। এই সুযোগটা যেহেতু পেয়েছি, আমি কিছু গাছের মালিক হতে চাই পৃথিবীর, দিয়ে যেতে চাই পৃথিবীকে। তো এই জন্য আমি এই ধরনের আবার এই আর একটা উদ্যোগ নিতে আমি শুরু করেছি। যে উদ্যোগটা আপনি কিছুদিন পরে দেখতে পাবেন, হয়তোবা আফটার 1 উইক পরে, যেহেতু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমি গাছ অলরেডি দেখেছি। আর আরেকটা কথা বলে দিই, আপনারা যারা আমার বন্ধুরা কিংবা এই পেজ থেকে আনন্দবাজার আলাপের যে পেজ থেকে আপনারা শুনছেন, গাছ কিন্তু আম জাম লাগালে কিন্তু প্রকৃতির কিছু হয় না। গাছ লাগাতে হবে পরিবেশ বান্ধব, যেটা আপনার প্রকৃতিকে কাজে দিবে। তার মধ্যে প্রথম হচ্ছে নিম গাছটা খুব ভালো, প্রকৃতির জন্য খুব ভালো। যদিও এটি পশু পাখিদের জন্য ভালো না, যেহেতু এটা খুব বিটার। হ্যাঁ, এটার জন্য আপনার করতে পারেন যেমন পাখি, আমি আমার যে পাখি, তারপর হচ্ছে গাছ, দুটো একটা রিলেটেড আমি মনে করি। সেটার জন্য আপনারা পলাশ গাছ প্রচুর লাগাতে পারেন, যেটা আমি চিন্তা করেছি যে এবছর আমি 5টা পলাশ গাছ লাগাবো। এবং সেই সাথে আমি বকুল গাছ লাগাবো। সেই সাথে আমি লাগাচ্ছি নিম গাছ, এবং কদম গাছ লাগাতে পারেন আপনারা। হ্যাঁ, যেহেতু পাখির, জাইকোর গাছ লাগাতে পারেন, যেটি পাখির কাজে দিবে, পরিবেশের কাজে দিবে। আর আরেকটি কথা যে আপনারা আহ, কিছুই করেন আর না করেন, একটি গাছ যদি লাগান আপনারা, বছরে একটি গাছ, এটা আপনার জন্য না,
আপনার নাতির জন্য, আপনার নেক্সট জেনারেশনের জন্য দিয়ে যাবেন। তাহলে দেখবেন যে পৃথিবীটা একজন একজনকে লাগাতে অনেক সুন্দর হয়ে গেছে। আর আমরা যে গাছগুলো আজকে পাচ্ছি সেগুলো কিন্তু আমাদের পূর্বপুরুষের লাগানো গাছ, অনেক বড় বড় গাছ, কি আমার বাবার হাতের লাগানো গাছ। সেই গাছের আমরা আজকে নিঃশ্বাস নিচ্ছি, সেই গাছের আমরা আম খাচ্ছি, সেই গাছে আমরা ফুল দেখছি। তো আমাদেরও কিন্তু উচিত হবে যে নেক্সট জেনারেশনকে কিছু দিয়ে যাওয়া। তো আপনারা এটা একটু উদ্বুদ্ধ হন না কেন? মানে যারা ফ্রাস্ট্রেশনে পড়ে যাচ্ছেন, একটা গাছ লাগান না, গাছের দিকে তাকান, গাছে কি ফুল হচ্ছে দেখেন, গাছে কি ফল, এর মতো মজা তো পৃথিবীতে কোথাও নেই। এটা তো আপনার সন্তানের মতো। হ্যাঁ, আমি আমি তো মনে করি, আমি সকালবেলা উঠে আমি সবসময় আমার গাছের পাশে যাই। আমার ঢাকার বাসাতেও গাছ আছে অনেক, এই বাসাতেও গাছ আছে। হ্যাঁ, আমি করিনি, মানে একটা জিনিস মনে রাখবেন, যে পৃথিবীতে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গাতে আপনাকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে। যেমন আপনি আপনি ভ্রমণে বের হয়েছেন, আপনি অ্যাক্সিডেন্ট, আপনার একটা হাত চলে গেল, বেঁচে তো থাকতে হবে। আপনাকে ভেঙে পড়া চলবে না, আপনার একটা পা চলে যেতে পারে, আপনার চোখ কোনো হয়ে যেতে পারে। সো আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে যে ইউ শুড বি হ্যাপি, এবং আপনাকে কন্টিনিউ করতে হবে আপনার লাইফটা। তো এরকম ভাবে একটু চিন্তা করলে পরে দেখবেন তো ফ্রাস্ট্রেশন মনে হয় না খুব কাছে আসবে আর কি। মানে নিজেকে যদি ভালো আপনার কাজে কথায় আসলে ভাইয়া অনেক উৎসাহ বোধ করছি আমি নিজেই। আমি আশা করছি যে আমাদের দর্শকরাও অনেক বেশি উৎসাহিত হচ্ছে আপনার দ্বারা। আপনি অনেক ভালো ভালো কাজে, ভ্রমণ, মানবতার কথা বললেন, এখন আপনি বলেন পরিবেশ রক্ষার একটা ব্যাপার, যে বেশি বেশি গাছ লাগা আমাদের পরিবেশটা কিন্তু রক্ষা পাবে। যে আমরা জানি বাংলাদেশের যে টোটাল যে বনভূমির পরিমাণটা আছে সেটা দিন দিন জি, অনেক কমে যাচ্ছে, অনেক বেশি হারে কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের জায়গা থেকে প্রত্যেকে যদি একটা করে গাছ লাগাই, কয়েক মাসে একটা গাছও লাগাই, তাও হয়তো অনেক বড় একটা পরিবর্তন বেশ কয়েক বছর পর আমরা পাবো। তো এই জায়গা থেকে আশা করি যে আমাদের যারা দর্শক আছেন প্রত্যেকে এখনই চিন্তা করুন যে হ্যাঁ আপনারাও গাছ লাগাবেন। সেটা সেটা ছোট পরিসরে হোক, আপনার বাগান ছোট আচ্ছা, বাগানে হোক, আরেকটা অথবা জিনিস, কোনো জায়গায় হোক। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই, যেটা আমি গত 2 দিন আগেই আমি আমার ফেসবুকে বলেছি আর কি। এর একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমরা বর্তমানে যে সিচুয়েশনে আছি, আমাদের পৃথিবী আস্তে আস্তে কিন্তু অনেক পানি চলে যাচ্ছে, কমে যাচ্ছে, প্রচুর শুষ্ক হয়ে যাচ্ছে। আমাদের পানির লেয়ার প্রচন্ড পরিমাণে নিচে চলে যাচ্ছে। এটার মেন যেটা কারণ হচ্ছে যে আমাদের দাদারা কিংবা আমাদের বাবারা গোসল করেছে কোথায়? পুকুরে, অথবা নদীতে, যে অথবা খালে গোসল করেছে। তাদের বাসায় এই ধরনের পানির মেশিনও ছিল না, আর 10 তলা বাড়িও ছিল না। তো এই জিনিসগুলো এখন যেটা হচ্ছে যে প্রচুর পরিমাণে মানুষ বেড়ে গেছে, প্রচুর পরিমাণে আমাদের পানি লাগছে। তারপর হচ্ছে ধান উৎপাদন করতে প্রচুর পানি আমাদের টানতে হচ্ছে। এই যে গত 100 বছরের জনসংখ্যা সারা পৃথিবীর ডবল হয়ে গেছে, পানির লেয়ারটা আস্তে আস্তে নেমে যাচ্ছে, বিভিন্ন শহরেরই নেমে গেছে অলরেডি। আগামী 50 বছর পর আপনি পানি পাবেন, এবং থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে, কিন্তু পানি নেই। জাস্ট বিশুদ্ধ পানি, এবং মানে বেঁচে থাকার জন্য যে পানিটা দরকার এটা নিয়ে হবে। তো এই জন্যে আমি যেটা করেছি, যে অ্যাটলিস্ট বৃষ্টির যে পানিটা, এটা আমাদের অনেক প্রাচীন প্রথা, যে আপনার যখন জ্বর হচ্ছে আপনি চলে যাচ্ছেন বৃষ্টির ভিতরে, যে কোনো মাথা ব্যথা, জাস্ট এই যে ফ্রেশ যে ক্লিন ওয়াটারটা পাচ্ছেন, এটাই আপনার ওষুধ ছিল একটা সময়। এবং এই বৃষ্টির পানিটা দিয়ে আপনি পানি পান করতে পারছেন, আপনি রান্না করতে পারবেন, ইভেন আমি মাথাও ধুই, মাথার খুব ফ্রেশ হয়, মানে চুলগুলো একদম আঠা মুক্ত হয়, যেহেতু একদম ন্যাচারাল পিওর ওয়াটার পাই আমি। তো এই ধরনের কিছু আমার যে আমি আমি যে ভিডিওটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম, যে আমাদের সিস্টেম করা আছে যে পানিটা যখন পড়ে আমাদের ড্রামে এসে পড়ে, সে ড্রাম থেকে পানি নিয়ে এসে বালতি বালতি পানি নিয়ে এসে আমি গোসল করি। আপনি এক বালতিও যদি পানি, সারা সপ্তাহে যদি এক বালতিও পানি, এই যে এত বৃষ্টি হচ্ছে সেটা দিয়ে ইউজ করেন, এক বালতি পানি আপনি আপনার নেক্সট জেনারেশনের জন্য রেখে গেলেন। এটা আপনাকে বুঝতে হবে। আমি আপনার ওই ভিডিওটা দেখেছিলাম, আসলে ভাইয়ার মানে প্রতিটা ব্যাপারই খুব মানুষের শেখার মতো। এগুলো আমরা যদি পালন করি, আমরা যদি এগুলো করতে পারি, আসলে অনেক বড় একটা পরিবর্তন আসবে আমাদের সামাজিক ভাবে প্রেক্ষাপটে, আমাদের দেশের সবাই রাষ্ট্রীয় করার প্রেক্ষাপটে দরকার অনেক নাই, change হবে। সবাই করার দরকার নাই, প্রথম কথা হচ্ছে আপনি করেন। জি, সবার কথা তা হচ্ছে তো যে আপনি অবশ্যই। আপনি যখন করবেন, আপনি একজনকে বলেন, আরেকজন করুক, আসলে এভাবে হবে। মানে একজনের নিজে চিন্তা এগুলো হবে না, দেখা হবে, হ্যাঁ হবে। আর হবে না। আপনার মতো এই ব্যাপারটা বলবো যে নিজে করার পরে আর 10টা মানুষকে, আরো কিছু মানুষকে উদ্বুদ্ধ করা এই জি, বিষয়টাতে, এই জি। ব্যাপারটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ। যে নিজে শুধু কিছু একটা ভিন্ন পরিবর্তন করলাম তারপর থেমে গেলাম, তা করলে চলবে না। আচ্ছা, তো আমরা ভ্রমণ নিয়ে কথা বলতে বলতে অনেক প্রসঙ্গে কথা বলেছি। আমি একটু দর্শককে আবারও বলে নিতে চাই যে আমরা আরো বেশ কিছুক্ষণ সময় আছি, আরো বেশ কিছু মজার বিষয় নিয়ে ভাইয়ার ভ্রমণ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ কথাও বলবো। তার আগে আপনারা যারা এখনো দেখছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, এখনো যারা শেয়ার করেননি অবশ্যই শেয়ার করে তারপর দেখতে বসুন। আচ্ছা, এই মুহূর্তে আমি আপনাকে ভাইয়া বলবো যে ভ্রমণে যে বাংলাদেশের লোকরা বিশ্ব ভ্রমণে যে বের হচ্ছে না, প্রতিবন্ধকতা নিয়েও কথা হলো, তো তাদেরকে
এমন কোনো পদ্ধতি কিংবা এমন কোনো গাইডলাইনে কি আনা যায় কিনা, আপনার কোনো উদ্যোগ আছে কিনা, যে যেটার মাধ্যমে সামর্থ্য অনুযায়ী হয়তো পাশের রাষ্ট্র হোক, যেমন আপনি নেইবার রাষ্ট্রের অনেকগুলো নেইবার রাষ্ট্রের কথা বলেছেন, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, এরকম অনেকগুলো কথা কথা বলেছেন, মালদ্বীপ, মালয়েশিয়া। তো ছোট পরিসরে হলেও বিশ্ব ভ্রমণে কি বের হওয়া যায় কিনা, আর আপনার কি কিছু করার ইচ্ছা আছে কিনা দেশের প্রজন্মদের জন্য, যে তাদেরকে উৎসাহ করার জন্য, কিংবা তাদের যে এই যে একটা গাইডলাইনের মধ্যে আনা? কারণ আমরা জানি যে কিভাবে ঘুরতে যাব, কোন দেশটা শুরু করতে পারি, তারপর আমার আর্থিক অবস্থানটা ঠিক কি হওয়া লাগবে, খুব বেশি কি আমার অর্থ সম্পদ বিত্ত থাকা লাগবে কিনা, এই ব্যাপারটা একটু বলেন ভাইয়া। প্রথম কথাটা হচ্ছে যে আমি আসলে গত 14টা বছর ধরেই এই ভ্রমণের সাথে আছি এবং বাংলাদেশে অনেক কিছু করার চেষ্টা করে যাচ্ছি। সে পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে আমি একমাত্র ট্রাভেলার প্রথম, যে যিনি টেলিভিশনে আমি আমার নিজের ভিডিও দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি 2014-এ। একাত্তর টেলিভিশনে আমার পৃথিবীর উত্তরের শেষ শহর আমি হামারফিস্টে যখন গিয়েছিলাম, তখন আমি সে যে ভিডিওগুলো আমার প্রতিদিনই লাইভ আমি করেছি একাত্তর টেলিভিশনে, এবং সেই ভিডিওগুলো ফুটেজ দিয়ে তারা একটি করেছিল আপনার ট্রাভেল একটা শো করেছিল, যেটার নাম হলো পৃথিবীর পথে। এটা আমি প্রথম করেছিলাম এবং সেখানে সারা বাংলাদেশকে তখন জানিয়েছিলাম যে পৃথিবীর উত্তরের শেষ শহরের নাম হ্যামারফেস্ট এবং পৃথিবীর উত্তরের শেষ প্রান্ত জানা হলো নর্থ ক্যাপ। অ্যাটলিস্ট সে সময় মানুষ জেনেছিল যে না, পৃথিবীর উত্তরের একটি প্রান্ত আছে, একটি শহর আছে। আর এভাবে আমি আমার ইউটিউব চ্যানেল এবং আমি আমার ফেসবুকে তো আমি প্রচন্ড অ্যাক্টিভ। আমি বিভিন্ন জায়গার ভিডিও বিভিন্ন জায়গায় আমি দিয়ে যাচ্ছি। আর দ্বিতীয় হচ্ছে আমি প্রচুর এক্সিবিশন করেছি, এ পর্যন্ত 5টা এক্সিবিশন করেছি। রাজশাহীতে করেছি, ঢাকাতে করেছি, কিছুদিন আগে আমার চারুকলা যে ঢাকার জয়নাল গ্যালারিতে, এটা 2019-এ হয়ে গেছিল। এটা তো আমি 3 দিন ব্যাপী একটি এক্সিবিশন করেছিলাম এবং দুর্ভাগ্যবশত এবছর রাজশাহীতে একটা এক্সিবিশন ছিল, আমার সবকিছু রেডি করেও করোনার কারণে আমার হয় নাই। আর বিভিন্ন স্কুলে গেছি, স্কুলে যে গল্প করি, ভ্রমণে উদ্বুদ্ধ করি। তবে এটা একটা জিনিস আপনাকে বলি, ভ্রমণটা কিন্তু আমাদের কালচারে এটা যেতে আরো 100 বছর সময় লাগবে। এটা আপনার একদিনে দুদিনে হবে না। এবং আজকে বাংলাদেশের 17 কোটি 18 কোটি জনসংখ্যার ভিতরে কমপক্ষে ধরে নেন এখন ভ্রমণ করে খুব জোর হলে 2 লাখ লোক, এর বেশি কিন্তু না। সেটা খুবই নগণ্য একটা ব্যাপার। তো ভ্রমণে কাজ করাটা যারা আমার তরুণ প্রজন্ম, যারা উঠতি বয়সের, তারাই মূলত ভ্রমণ করছে, আর রাইট, মধ্য বয়সী বয়স্ক কম দেখা যায় তুলনামূলক রাইট, ভ্রমণে। রাইট। তো এই জিনিসটা করতে আমাদের 100 বছর সময় লাগবে। এখন যে যাই বলুক, এটা আমার ব্যক্তিগত অভিমত এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি কথাটা। কিন্তু সে তুলনায় এখন আমি চেষ্টা করছি যে স্কুল লেভেলে কাজ করার। আমি চেষ্টা করছি যে আমার যেটা টার্গেট ছিল যে ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়ার। সেই জিনিসটা অ্যাটলিস্ট যারা আমাকে ফলো করে, যারা ভ্রমণ পছন্দ করে, একটু হলেও যারা পছন্দ করতো তাদের মনটাকে আর একটু বেশি উস্কে দিয়েছি আমি। এখন এই জিনিসটা করতে হবে তাকে নিজেই। এটা তো আমি করে দিতে পারবো না। আমি তো কারো না কারো দ্বারা ইন্সপায়ার হয়েছি, তাই না? আমরা আমি তো কারো না কারো ইন্সপায়ার হচ্ছি, কারণ মানুষ তো তার টাকাকে সবাই পছন্দ করে, টাকাকে কে পছন্দ করে না বলেন? কিন্তু আমি সে টাকা না জমিয়ে আমি গল্প করছি। কি গল্প করছি? আমার কাছে পৃথিবীর 806টা শহরের গল্প আছে। 806টা শহরের মধ্যে আবার 806টা শহরের সংস্কৃতি আছে, মানুষ আছে, তার মিউজিয়াম আছে, ইতিহাস, ঐতিহ্য, অনেক কিছু আছে কিন্তু এটার ভিতরে। আচ্ছা, একটু মানে ইন্টারাপ্ট করি, যে 806টা শহর, আর আমি যতটুকু জানতাম যে 68টা দেশ, তাহলে এর মধ্যে কি আপনি আরো কয়েকটা দেশে ভ্রমণ করেছেন কিনা? মানে এখন পর্যন্ত কোনটা? টোটাল কয়টা দেশ আর কয়টা শহর? 77টা দেশ হচ্ছে। আচ্ছা, 77টা দেশ, আর শহর বলেন 815টি। জি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, কন্টিনিউ করুন। আহ, এবং আমি যেটা কোন কথাতে ছিলাম আপনার সাথে জানি। এই যে আহ, বিভিন্ন দেশের কাজ সম্পর্কে জানতে পাচ্ছেন, বিভিন্ন হ্যাঁ, এই যে গল্প করছেন আপনি, জি। মানুষের তো সঙ্গে এই মিশছেন। জিনিসগুলো আমি যেটা চেষ্টা করেছি যে ইয়াং জেনারেশনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। আমি মনে করি যে আমি 10 জন হলেও পেরেছি, আমি আমি এটাতে সাকসেস। আমি মনে করি যে আমার জীবনে সারা জীবনের আমার টার্গেট, আমার এখনো টার্গেট, আমি বাংলাদেশে 5 থেকে 10 জন ছেলে এবং মেয়ে তৈরি করব, যারা ভ্রমণে আগ্রহী হয়ে
একটা সময়ে সারা পৃথিবী হয়তো যাবে, সারা সময়ে অ্যাটলিস্ট আরো 10 জন তৈরি করবে। ইট টেক্স টাইম। এবং আরেকটা জিনিস আপনাকে বলি যে আমাদের ইকোনমিক্যাল কন্ডিশনটা কেবল আমরা একটু রাইজিং জাতি, এমন বড় কিছু না, কিন্তু একটু আমরা বড় লোক হয়েছি। হ্যাঁ, তো ভ্রমণ করতে আবার অনেকের কাছে টাকা লাগবে, যে টাকাটা পেতে একটু সময় লাগবে আর কি। হ্যাঁ, ইট টেক্স টাইম। আর ভ্রমণটা কিন্তু সবাই পছন্দ করবে না। যেমন একটা রিক্সাওয়ালার কাছে আপনি যদি যান, তার কাছে কিন্তু তার দিন আনে দিন খাওয়া অবস্থা, সে ভ্রমণটা করবে কেমন করে? আপনি যদি একজন তার হেল্পারের কাছে কাছে হয়তো যান, ভ্রমণটা একদমই উপভোগ্য কিছু হবে না। হবে না, কিন্তু সে তো একটা মানুষ, আমিও একটা মানুষ। তারও যেমন রাইট আছে ভ্রমণ করার, আমারও রাইট আছে ভ্রমণ করার। এই জন্য আমি একটা জিনিসে মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যে বাংলাদেশের বাইরে না, আগে আপনি আগে নিজের দেশটাকে দেখুন, নিজের পাশের জেলাটাকে দেখুন। পাশের জেলাতে যাওয়ার মতো সামর্থ্য বাংলাদেশের সবারই আছে, ইভেন একটা ফকিরেরও আছে। এবং একটা ফকিরও যে যদি একটা বাস স্ট্যান্ডকে যে যে বলে যে বাবা আমার কাছে টাকা নেই, আমি অমুক জায়গায় যাবো, একটু তুমি কি আমাকে একটু লিফট দেবা? বাঙালিদের আবার মন অনেক বড়, আমাদের মন কিন্তু অতটা খারাপ না। অনেক আতিথ্যপরায়ণ, অনেক বন্ধুত্ব সুলভ আমরা জাতি। আমরা কিন্তু চাইলে এটা এই সুযোগটা নিতে পারি। তো তো এই জিনিসটা যদি সে কেউ যদি করে ভ্রমণটা, তাহলে তার অ্যাটলিস্ট একঘেয়েমি জীবনটা চলে যাবে। আমি এটা ফর শিওর বলবো। যতজন আমার এই ভিডিও দেখছেন, আপনাদের যদি কখনো ফ্রাস্ট্রেটেড লাগে, লাইফ বোরিং লাগে, যদি কষ্ট লাগে, আপনি শুধু ভ্রমণ শুরু করেন, তারপরে যদি আপনাদের ফ্রাস্ট্রেশন না যায়, আপনার ভ্রমণের টাকা পুরোটা আমি দিয়ে দেবো। আশা করি আপনার মানে ইন্সপায়ারিং এই কথাগুলো থেকে মানুষ অনেক বেশি উদ্বুদ্ধ হবে। আপনার কথাগুলো আসলে উদ্বুদ্ধ হওয়ার মতোই। আশা করি যে আপনি যে বললেন যে খুব অল্প কয়টা মানুষ আপনার কথা যদি অনুপ্রাণিত হয়, তা আপনি সার্থক মনে করবেন। আমি মনে করি যে খুব অল্প কয়টা না ভাইয়া, অনেক অনেক মানুষ, অসংখ্য মানুষ আপনার কথা আসলে না, আমার অনুপ্রাণিত বেশি হচ্ছে। আসলে কি শুনেন, চাওয়া পাওয়াটা আমার খুব ক্ষুদ্র। আমি পৃথিবীতে যেদিন থেকে মনে করেছি যে আমার এই পৃথিবীতে আমি আর না খেয়ে মরবো না, বিনা চিকিৎসায় মরবো না, গৃহহীন হয়ে মরবো না, যেদিন থেকে আমার সেই অবস্থানটা আমি তৈরি করতে পেরেছি আমার নিজের মাঝখানে, সেদিন থেকে আমি সব ছেড়ে দিয়েছি। আমি বিজনেস করা ছেড়ে দিয়েছি, আমি চাকরি করাও ছেড়ে দিয়েছি, কিংবা আমি কোনো কিছুর সাথে যুক্ত হওয়া ছেড়ে দিয়েছি। আমার একটু যখনই টাকা হয় আমি ভ্রমণ করি, আমি নিজের মতো করে থাকতে পছন্দ করি, আমি গাছ লাগাতে পছন্দ করি, প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করি। দ্যাটস ইট। এর চেয়ে বেশি কিছু চাওয়া পাওয়ার আমার কিছু নেই। এখন চাওয়া পাওয়া একটাই, যে আমি যদি 10 জনকে উদ্বুদ্ধ করতে পারি, 10 জন যদি ভ্রমণ করে, এটা আমার কাছে ভালো লাগে। অন্য কোনো চাওয়া পাওয়া আমার ভিতরে নাই, আমি এটা করিও না। এটা আমার যারা কাছের মানুষ কিংবা যারা আমার অ্যাক্টিভিটিস দেখে, যে আমি আজকে যেটা কথা বললেন যে আমি এই করোনা কালে যে এই যে রান্না করে মানুষের খাবার বিতরণ করছি, এটা কিন্তু আমার বন্ধু বান্ধবরা আমাকে হেল্প করেছে। এমন না যে আমি আমার পয়সা দিয়ে করছি, না। আমি কিন্তু 2-4 জনকে বলেছি, তারা অর্থায়ন করেছে। আমি হয়তো বা সেখানে সামান্য কিছু করেছি, কিন্তু আমি আমার ফিজিক্যাল করছি, আমার মেন্টাল করছি, আমি আমার ফিলিংসটা দিচ্ছি। এরকম একটা ব্যাপার আর কি। আমি ঠিক এইভাবেই বেঁচে থাকতে চাচ্ছি আর কি। এর বেশি কিছু চাচ্ছি না। আমি খুব সীমিত আকারে আমার চিন্তা ভাবনা, সীমিত আকারে বাঁচতে চাই। আমি একদিনে খুব তাড়াতাড়ি বাংলাদেশ চেঞ্জ হতে দেখছি না। এটা টেক্স টাইম। এটা অনেক যে যাই বলুক, এটা অনেক অনেক কথাবার্তা বলে, টেলিভিশনে বলে, লেখে। আমি হাসি, কারণ আমি জানি যে এটা ফিউচারটা কি হবে। সো আপনাদেরকে বলি যে লং রানে এত চিন্তা করবেন না। কারণ লং রানে আপনি 1 বছর পর বাঁচবেন কিনা আপনি তো জানেন না। এই যে করোনা যে আসছে, করোনা কি আসবে এটা কি কেউ জানতো? জানুয়ারি মাসে জানতো কি? ফেব্রুয়ারিতে কেউ জানতো? কেউ জানতো না। সো লাইফটা কিন্তু এরকম, যে কালকে কি হবে নোবডি নোস। সো আপনাকে চিন্তা করতে হবে প্রেজেন্ট নিয়ে। সবসময় প্রেজেন্ট নিয়ে চিন্তা করবেন। ফ্রাস্ট্রেশন এখন আসছে, এটাকে কেমনে, এবং মানুষের হবিটা খুব জরুরি। আপনার হবিটা তৈরি করবেন, সেটা যে হবি হোক। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আচ্ছা, এই পর্যায়ে ভ্রমণ সম্পর্কে অনেক ভালো কিছু জানলাম। তারপরে কিভাবে একজনকে অনুপ্রাণিত করা যায়, কিংবা আপনি আপনি কিভাবে অনুপ্রাণিত করছেন ভ্রমণ সম্পর্কে অনেক পজিটিভ দিকগুলো জানলাম। যে এখন জি, যদি আমি আপনাকে একটু নেগেটিভ একটা প্রশ্ন করি, যে জি বলেন। আপনি তো এই যে বললেন যে 77টা দেশ এবং 815টা শহর ঘুরে বেরিয়েছেন আপনি, তো জি, এই অভিজ্ঞতা শুধুমাত্রই ভালো অভিজ্ঞতা নিশ্চয়ই ছিল না। কিছু কিছু ব্যাড এক্সপিরিয়েন্স, মানে বলা যায় যে একটু একটু কম ভালো, যদি আমি খারাপ না বলে সরাসরি বলি যে একটু কম ভালো অভিজ্ঞতা হয়তো বা ছিল। কিংবা কোনো প্রতিবন্ধকতা, যে আপনি হয়তো কোনো শহরে গিয়ে কোনো একটা বিপদে পড়লেন। যেমন আপনি বলছিলেন যে বাইরে থেকে কেউ যদি বাংলাদেশে ঘুরতে আসে, তার নিরাপত্তার ব্যাপারটা। তো এখন জি। আমি যদি সেম ভাবে বলি যে বাইরের একটা দেশে গিয়ে সেখানে যে নিরাপত্তা ব্যাপারটা, আপনি কি কখনো এরকম ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আপনার,
যে খুব বিপদে পড়েছেন কিংবা কোনো অপরাধের আপনাকে মানে খুব ধোঁকাবাজির শিকার হয়েছেন, এই ব্যাপারগুলো কখনো হয়েছে কিনা? আর কেউ যদি কখনো এরকম বের হয় বিশ্ব ভ্রমণে, তো তার এইসব বিষয়ে কোনো সতর্কতা অবলম্বন করা লাগবে কিনা? না না, ডেফিনেটলি আপনার সব জায়গায় যেটা বলেন যে মানুষের সাথে দুই নাম্বারি করা, চালাকি করা, তারপর হচ্ছে পকেট মার, হ্যাঁ, সবকিছু কিন্তু হয়ে থাকে। কিন্তু আমার না কেন জানি যে আমার আসলে ব্যাড এক্সপিরিয়েন্স একদমই নাই, একদমই নাই। আপনি যেটা বলছেন যে এই ধরনের কোনো কাহিনী, যে মানে কেউ টাকা বিপদে চুরি করে পড়েছেন কিনা? নিচ্ছে, হ্যাঁ, বিপদে হ্যাঁ, হ্যাঁ। পড়েছি। বিপদে তো পড়েছি অনেক, বিপদে তো অনেক পড়েছি। হ্যাঁ, এটা অন্য কিংবা জিনিস। কোনো এজেন্সির দ্বারাও কখনো প্রতারিত হয়েছেন না কিনা? না 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 না, এই ধরনের হয়নি। আর আমার হচ্ছে কি, আমি একটু লম্বা চড়া মানুষ তো, আমার 6 ফিট আমি, আর চুল টুল লম্বা। তারপর হচ্ছে আমার একটা মানি ব্যাগ থাকে এখানে, চেন বাঁধা। অনেকে যেটা মনে করে যে চেনটা হচ্ছে আমার পিস্তলের একটা আর কি ইয়েটা, মানি ব্যাগটা আমার এত বড় লম্বা আবার, হ্যাঁ। তো যার জন্য সবাই মনে করে যে আমার মনে হয় এখানে পিস্তল আছে, এটা একটা কারণ হতে পারে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে লম্বা চড়া বডি তো, সাধারণত যারা চোর ছাচোর হয় কিংবা ছিনতাইকারী হয়, তারা কিন্তু নেশাভান কিংবা অন্য টাইপের মানুষ তো, তারা একটু ভয়ে থাকে হয়তো বা আমাকে। আর আমি যেখানে যাই, আমি তো মানে খুব, আর বাংলাদেশ থেকে যেহেতু গেছি না, আমি তো আগে ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে খেলতাম, তো বড়ই হয়েছে মতিঝিল পাড়াতে। তো তারপরে হচ্ছে 4 বছর ওখানে ওখানে তো মানে বাংলাদেশে যত সব মানে স্ট্রং লোকজন, মানে যত সব মানে সন্ত্রাসী খুনি যারা এইটি করে, তারা ওই ক্লাবে আশেপাশে থাকতো। তো আমি অলরেডি এনভায়রনমেন্ট আমি জানি যে কে কোন কোয়ালিটির হবে। প্লাস আমি বিকেএসপি স্টুডেন্ট ছিলাম, 12 বছর বয়সে বাড়ি থেকে চলে গেছি। আমি মানে বাবা মা ছেড়ে সেই সময় থেকে হোস্টেলে থাকি। তা আমার একটু প্র্যাকটিক্যাল আমি অনেক। তো আমার এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা আমার ঘটে নাই। তবে অনেক জায়গায় অনেক ব্যাপার হয়েছে, যেমন ইসরায়েলে গেছি, 1 ঘন্টা আটকায় রেখেছে। আহ, তারপরে যেমন ইউক্রেনে গেছি, যখন ইউক্রেনের যুদ্ধ চলছে, আর যুদ্ধের মধ্যে যাব, যুদ্ধের মধ্যে দেখি কি অবস্থা, হয়তো বর্ডারে আটকায় রেখেছে। এসব ছোটখাটো ঘটনা ঘটেছে অনেক। তারপরে পথ ভুলে গেছি, দেখা যায় রাস্তা পথ ভুলে চলে গেছে একটা অন্য জায়গায়, এটাও একটা অনেক বড় ব্যাপার। কিছুদিন আগে নরওয়েতে হয়েছিল যে একটা ল্যাপল্যান্ডে ফিরে আসার সময় রাস্তার মাঝখানে তেল, বরফ, চতুর্দিকে বরফ, আর বরফ, এর মাঝখানে আমার তেল শেষ হয়ে গেছে গাড়ির। তো এই তেল গাড়ি শেষ হয়ে গেছে মাঝখানে, এই টাইপের অনেক অ্যাডভেঞ্চারাস গল্প আমার কাছে আছে, কিংবা সমস্যায় পড়েছি। বাট আপনি যেভাবে বলছেন কোনো ট্রাভেল এজেন্সির প্রতারণা, কিংবা আমাকে কেউ পিক পকেটিং করেছে কিনা, কিংবা যে হাইজ্যাকিং হ্যাঁ, করেছেন, এই টাইপের ঘটনা ঘটে নাই নিরাপত্তার এখন ঝুঁকিতে পর্যন্ত, পড়েছেন ঘটে কি? নাই, সেই পাচ্ছি। যে এমন আমরা অনেক জায়গা দেখি, যেমন আপনি তো আফ্রিকার অনেকগুলো দেশেও ঘুরেছেন। তো আফ্রিকা নিয়ে তো আমাদের একটা মানে একটা ধারণা আছে, বদ্ধমূল ধারণা আমি বলবো, যে হুম। আফ্রিকার হয়তো বা অনেক বেশি সন্ত্রাসী প্রবণ দেশ আছে অনেকগুলো। তারপর সেখানে মানুষকে জিম্মি করা হয়, এই যে এই ধরনের ব্যাপারগুলো। তো কখনো আপনার এটা আসলে, জি। সন্ত্রাসীরা সাধারণত জিম্মি করে হোয়াইট পিপলদের, আমার তো কালারটা ব্ল্যাক তো। আসলে এটা ভাইয়া হচ্ছে ব্যাপার। বিষয়গুলোকে খুব মজার করে বললেন। আর আপনি এটা অবশ্যই বলতে হয় যে লাকি এনাফ আপনি, যে আপনার কখনো এমন কোনো হ্যাঁ। ব্যাড এক্সপিরিয়েন্স হয়নি। আর হুম, আপনি যে বলছিলেন যে আপনার অনেক অনেক অভিজ্ঞতা আছে, আমি জানি যে আপনার একটা বই আছে ভ্রমণ নিয়ে। আপনি যাত্রা হলো শুরু নামে একটা বই লিখেছিলেন। তো ঠিক। সেই বই যে লিখেছেন আসলে, অনেকে যে আছে যে আপনি বলেন সবার ভ্রমণ করা লাগবে এমনও কোনো কথা নেই। আবার অনেকে হুম, আছে যে হয়তো চাইলেও পারছে না। তো হুম, একটা বই পড়লেও কিন্তু ভ্রমণের বই পড়ে ভ্রমণের মজাটা পাবে না, ভ্রমণের সেই উপভোগটা সে করতে পারবে না, কিন্তু কিছুটা হলেও সেই ভ্রমণটা সম্পর্কে জানবে, একটা জায়গাটা জায়গাটা সম্বন্ধে জানবে, দেখবে। কিছুটা হলেও হ্যাঁ, একটা উপভোগের জায়গা পাবে। হ্যাঁ। এটা তো, তো এটা তো এই কম বইটা কম নিয়ে, বলে। জি, আপনার একটা এই বইটা নিয়ে আর ভবিষ্যতে এরকম আরো বই লেখার ইচ্ছা আছে কিনা, এই বিষয়টা একটু বলুন। এটার ব্যাপারটা হচ্ছে যে আমি বই লেখার চাইতে কথা বলতে এখন বেশি পছন্দ করি। আমার ব্যক্তিগত কথা এবং ভিডিও করতে বেশি পছন্দ করি, কারণ মানুষ চেঞ্জ হচ্ছে, আমাদের চিন্তা চেতনা চেঞ্জ হচ্ছে। আমরা এখন পড়ার চাইতে দেখতে বেশি পছন্দ করি ইজিতে। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা বাঙালি যারা, আমাদের কালচারে বই কেনা এবং বই পড়ার অভ্যাসটা খুবই কম। আমি একটা বই লিখেছিলাম 2015-এ, এবং বইটা আমি খুব সুন্দর করে, আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে এ ধরনের ভ্রমণ বই কেউই বের করেনি, এত সুন্দর গর্জিয়াস এবং কালার দিয়ে। যারা বইটি কিনেছে এবং যারা দেখেছে তারা সবাই এটা এক বাক্যে বলবে আর কি। আমি একটু ডিফারেন্ট আনতে চেয়েছিলাম, কিন্তু এখানে যখন দেখলাম যে আমাদের দেশের মানুষ আসলে পড়ালেখার এই বিষয়ে খুবই কম ইন্টারেস্টেড, আর মানুষ খুব সস্তা বই খুঁজে, 200 টাকার, 100 টাকার, মানে এই টাইপের বই খুঁজে, যেটা আমার
প্রত্যেকটা ছবি আমার কাছে সন্তানের মতো, প্রত্যেকটা লেখা আমার কাছে সন্তানের মতো। তো আমি অবশ্যই এটাই করব। হয়তো বা ভবিষ্যতে আমি লিখতেও পারি, আবার নাও লিখতে পারি, কারণ আমি চলে গেছি ভিডিও লাইনে। আমি এই যে মিস্টার নুডলস এর একটা ওয়েব ট্রাভেল শো হয় ওয়াও পৃথিবী, আমি ওইটা করছি। ওটা নিয়ে আমি কাজ করি, এবং আমার কাছে আসলে যত ভিডিও আছে, যত হাজার ভিডিও আছে বাংলাদেশে, এই ভিডিও কারো কাছে নেই, এবং বাংলাদেশে এই ভিডিও আগামী 50 বছরও কারো কাছে হবে না। কারণ আমার মতো টাকা, মানে আমাকে তো অনেকে বোকা বলে, ভবঘুরেও বলে অনেকে, যে নিজের টাকা এভাবে খরচ করে ঘুরে। হ্যাঁ, এভাবে কেউ ঘুরবে না। আর আমাদের দেশে কেউ স্পন্সর এভাবে কেউ কোনো কোম্পানি দিবে না যে তুমি ঘুরে এত টাকা দিয়ে আর কি। হ্যাঁ, যে এটাতে কাজ, কারণ ভ্রমণটা অনেকের আসলে কাছে এই বিনামূল্যে। ব্যাপারটা আমি একটু বলি ভাইয়া, যে এই বিষয়টা আমার কাছে একটু অবাকই লাগে, যে আমরা এখন বাংলাদেশ আগের চেয়ে অনেকটাই পরিবর্তিত হয়েছি। তো বিশ্বের হুম, অনেক দেশে আমরা দেখি যে ভ্রমণের জন্য স্পন্সর করা হয়, বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসে যে তুমি ভ্রমণ করো, তুমি একটা হয়তো বা এভারেস্ট জয় চলে যাও, আমরা স্পন্সর করছি। বাংলাদেশে হুম। এখনো বিষয়টা হচ্ছে না। এই না, বিষয়টা না, আর আমি কি আমি আপনাকে নিজে আগে বলেছি যে আমরা 100 বছর পিছিয়ে আছি, ভ্রমণের দিক দিয়ে 100 বছর পিছিয়ে আছি। ইট টেক্স টাইম। যখন যখন আপনি যেটা অবস্থানে আছেন, আপনি যখন একটা ওই পর্যায়ে যাবেন, তখন কিন্তু আপনি একটা ছেলেকে যখন দেখবেন তার প্রতি স্পিড আছে, আপনি তখন তাকে ইন্সপায়ার করবেন। কিন্তু আপনি কিছুই জানেন না ভ্রমণের ব্যাপারে, আপনি আরেকজন ইন্সপায়ার করবেন কি করে? ওই পর্যায়টা তো আপনাকে যেতে হবে। এন্ড ইট টেক্স টাইম। আমরা কেবল শুরু করেছি, আমরা কেবলই চারাটা বুনেছি, গাছ কত গাছ বড়ই হচ্ছে না, আমরা ফল দেখতে চাচ্ছি, এটা তো হবে না। এটা আপনার আপনার জেনারেশন দেখতে পাবে না, হয়তো বা আপনার নাতির জেনারেশন দেখতে পাবে। যে যখন আমরা ভ্রমণটাকে অনেক বড় কিছু করেছি, আমরা শিল্প করেছি, আমরা এটার দ্বারা বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা ইনকাম করছি, এবং এটা সম্ভব। এটা কারণ ইটালি যদি পারে, এটা যদি নেপাল যদি পারে, এটা যদি মালদ্বীপ যদি পারে, আমরা কেন পারবো না? কারণ আমাদের সেম রিসোর্ট আছে, সে রিসোর্স গুলো আছে। সুন্দরবন কয়জনের আছে? একটা জিনিস থাকলে তো হয়, এক অ্যামাজন দিয়ে তো ব্রাজিল সারা পৃথিবী কাঁপায় ফেলছে, তাই না? বেশি বেশি কিন্তু লাগে না। একটা মিউজিয়াম, লুভরে মিউজিয়াম, ফ্রান্স, একটা মিউজিয়াম দিয়ে তারা শেষ করে দিচ্ছে সারা পৃথিবী। আমি লুভরে মিউজিয়াম, আপনি সকালে যান, বিকালে যান, রাতে যান, যখনই যান, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, যখনই যান, এখানে আপনার 2 ঘন্টার নিচে আপনি ঢুকতে পারবেন না। লাইন অলওয়েজ। তো এরকম একটা দুটো জিনিসের জন্যই কিন্তু মানুষ আসে। একটা মাউন্ট এভারেস্ট দেখতেই কিন্তু নেপালে মানুষ আছে, তাই না? তা আমাদের এক সুন্দরবন দেখতে আসবে সারা পৃথিবীতে। কিন্তু এটাকে প্রমোট করতে হবে, এটাকে খুব ভালো করে সে ধরনের সেফলি ল্যান্ডে পরিণত করতে হবে, সুন্দর সিস্টেমে চলতে হবে। চোর বাটপাটা যাতে আমাদের টুরিস্টকে না করে, সেটাকে আমাদের প্রতারণায় বাদে প্রতারণা নিতে না পারে। করে, এগুলো চিন্তা করতে হবে। কারণ আমি যেখানে যাচ্ছি, আমি সার্ভিসটা ভালো চাচ্ছি, কিন্তু আমি যখন আমার এখানে কেউ আসে, সার্ভিসটা তো ভালো দিতে হবে। এই জিনিসগুলো করতে হবে আর কি। বাট আমি এত চিন্তা করছি না, আমি যেটা চিন্তা করছি, বাংলাদেশ খুব ভালো এগোচ্ছে আর টুরিস্টের দিক দিয়ে। এক্ষেত্রে আমি বলবো ভাইয়া, যে সুন্দরবনের কথা বলছেন ঠিক আছে, যে সুন্দরবন তো অবশ্যই আমাদের অন্যতম একটা পর্যটন স্পট। আমি মনে করি এছাড়াও আমাদের দেশে আসলে খুঁজলে আমরা এখন যে বাংলাদেশে একটা ভ্রমণ যে একটা মানে কি বলা যায়, আমি বলবো একটা আন্দোলনের মতো একটা ভ্রমণ আন্দোলন তৈরি হয়েছে ইতোমধ্যে। এমন অনেক অনেক জেলা, হয়তো ঢাকার ভেতরে এমন কিছু কিছু জায়গা আছে যেগুলো তরুণরা খুঁজে বের করছে। বেশ কিছু নতুন নতুন স্পট আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকের মাধ্যমে, যে হ্যাঁ এই জায়গাটা অনেক সুন্দর, আমরা যদি ঘুরতে যাই, আমরা যদি সেখানে গিয়ে স্টে করি, আমরা অনেক কিছু ওখান থেকে মানে অনেক ঘুরে অনেক এনজয় করে আসতে পারি, অনেক কিছু আবিষ্কার করতে পারি। আমি মনে করি এখন পর্যন্ত যে কয়টা স্পট বাংলাদেশে আছে সেগুলো যদি সরকার গুরুত্ব দেয়, আমরা সবাই যদি সচেতন হই। আচ্ছা, আমরা আসলে ভাইয়া অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, তবে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমার হচ্ছে, যে প্রশ্নটা আপনাকে করা হয়নি, মিস করে গেছি। এই যে আমি আবিষ্কারের কথা বলতে গিয়ে আমার মাথায় আসলো যে এই যে আমরা ভ্রমণে যাই, অনেক নতুন নতুন স্পট আবিষ্কার হওয়ার পরে আমরা অনেক বেশি মানে অনেক বেশি যাচ্ছি, এত বেশি যাচ্ছি যে জায়গাটার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। আমরা হয়তো খাবার দাবার খেয়ে ময়লা করছি, পরিবেশের দিকে নজর দিচ্ছি না। আপনি তো মানে সারা বিশ্বে ঘুরে এসেছেন, তো আপনার জায়গা থেকে এই বিষয়টা একটু কিছু বলুন, যে আমাদের না, সচেতনতার এটা জায়গাটা। এটা আসলে এটা আসলে অনেক অমানবিক একটা জায়গা। যে আমি প্লাস্টিকের, আজকে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যে প্লাস্টিকের বোতল যে ড্রেনে এই বর্ষার সময় যে কি পরিমাণ ক্ষতি করছে। এখন এই প্লাস্টিকের বোতলগুলো জমে যাবে, সব ড্রেন ব্লক হয়ে যাচ্ছে, পানি কিন্তু আর পাস হচ্ছে না, যার জন্য পানি উপচে পড়ে রাস্তায় চলে আসছে। তো সেম জিনিস, যে আমি যে ডাস্টবিনে ময়লা ফেলবো, সেই জিনিসটাও কিন্তু আমরা এখনো জানি না। তার মানে পৃথিবীর নর্মাল সভ্যতা থেকে আমরা এখনো 100 বছর পিছিয়ে আছি। এটা আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা আমি একদম রিয়েল রিয়েল কথাটা বললাম আর কি, যে আমরা ময়লাটা আমরা ডাস্টবিনে এখনো ফেলা শিখি নাই। তো ইটস টেক্স টাইম। এবং আপনারা এটা হতাশ আসলে হবেন না। শুনতে খুব হয়তো বা শুনতে খুব
মানে অড লাগছে, বিষয়টা হয়তো মেনে না, নেওয়া কঠিন আসলে, কিন্তু এটা বাস্তবতা আসলে। এটাই বাস্তবতা আমাদের। এবং আমাদের যেটা হচ্ছে যে আহ, আমি বাংলাদেশে একটা অবাক লাগে যে আমি যার সাথে কথা বলি এখানে কোনো খারাপ লোক খুঁজে পাই না। সবাই নিজেকে খুব ভালো বলে, সবাই নিজেকে খুব সচেতন বলে, সবাই নিজেকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলে। তো আমি জানি না তাহলে দেশটা এইভাবে এত পিছিয়ে যাচ্ছে কেন, কিংবা দেশটা এত নোংরা হচ্ছে কেন, কিংবা সব জায়গায় এত দুর্নীতি হচ্ছে কেন। তো যাই হোক, আমরা এগুলো বিষয়ে নিয়ে কথা বলতে চাবো না, এগুলো এগুলো বিষয় নিয়ে কথা বলার অনেক আমরা লোক মানে আছে সাবজেক্ট। ভ্রমণের বিষয়টা নিয়ে বলি ভাইয়া, যে এই মানে এই যে পরিবেশ রক্ষার্থে আমাদের আর কি সচেতন হওয়া দরকার, আমাদের এই বিষয়ে সচেতন হতে আপনি। হবে অবশ্যই, ডেফিনেটলি। প্লাস্টিকের জিনিস, প্লাস্টিকটা অ্যাভয়েড করা ভালো। এটাতে যত আপনি দূরে যাবেন ততই ভালো। এটা নিয়ে যেমন আমি আপনাকে বলি আমি কি করে সচেতন হই, দুই একটা আমি উদাহরণ দিই। যেমন ডাব আমি যখন খাই তখন এই প্লাস্টিকের যে আপনার ইটা, উম, পাইপ। যে পাইপটা আমি নিই না, কখনোই নিই না। এতে যদি ডাবের পানি আমার গায়েও পড়ে তারপর আমি নিব না। কারণ ওই প্লাস্টিকটা আমি যখন খেলাম ওই প্লাস্টিকটা ডাইরেক্ট চলে যাবে নদীতে। জাস্ট ইউজ ইট। এবং এই ইউজিং করার ফলে এই জিনিসটা নদীতে আমি একটা পাইপ হলেও তো বাঁচালাম। আমি তো প্রতিদিন একটা করে ডাব খাই। এটা আমি শরীরে দেওয়ার জন্য আমি আমি ডাব খেতে খুব পছন্দ করি, প্রতিদিন একটা করে ডাব খাই। আমি এইভাবে খাওয়ার চেষ্টা করি। তো এইভাবে আর কি আপনাদেরকেও চিন্তা করতে হবে। যেমন প্লাস্টিকের কাপে আপনারা চা খাবেন না। দরকার হলে চায়ের কাপ আপনার সামনে 3 বার 4 বার ধোয়াবেন। ধোয়া আবার যদি আপনার বাইরে চা খান, আপনারা সব সময় কাচের অথবা মাটির ইয়েতে চা খাবেন। যাতে ওটা কোনো প্লাস্টিক হলে রিউজ না হয় আর কি। যেমন আমি পছন্দ করি না, আমি কোক খাই না। আমার নিজের কোনো হবি নাই, আমি কোক, ফান্টা, স্প্রাইট, কোনো কোল্ড ড্রিঙ্কস খাই না। প্লাস্টিক বোতল। হুম, এরকম ছোট ছোট জিনিস আপনার নিজের মধ্যে হবি তৈরি করতে পারেন যদি আপনি চান। না চাইলেও সমস্যা নাই, কারণ পৃথিবী কারোর জন্য থেমে থাকে না, পৃথিবীর মতো পৃথিবী চলবে। এই পৃথিবী জিনিসটা পৃথিবীর আপনার মতো থেকে, কাজ এই করবে। জিনিসটা মানে খুব নেওয়া যায় যে যার যার অবস্থান থেকে, যে একটা ছোট্ট পাইপের কথা বলেন আপনি, কিন্তু এই একটাই যদি আমি না ফেলি, এই এরকম করে একটা একটা করে যদি আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা ঠিক হতে পারি, আমরা হুম। পরিবেশ নষ্ট করার মতো জিনিসগুলো পরিবেশের মানে এখানে সেখানে না ফেলি। এবং আপনার এটাও ভাবতে হবে যে এই জায়গাটায় আমি ঘুরে গেলাম, আজকে কি শেষ? এখানে আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ঘুরতে আসবে। কিন্তু এই জায়গাটাই যদি ওরকম না থাকে, তাহলে তো আমরা সেই ভ্রমণের, আপনি যদি একজন ভ্রমণ পিয়াসী মানুষ হয়ে থাকেন, আপনি আশা করি এরকম করবেন না। আশা করি আমরা আসলে হতাশার কথা বলতে চাই না ভাইয়া, আপনি অনেক বেশি আশার কথা শুনিয়েছেন। তো আশার রেশ ধরেই বলতে চাই যে আশা করি যে আমাদের মধ্যে এই পরিবর্তনগুলো আসবে। আমরা না, তো এখন আসছে। পর্যটনের দিকে। এখন অনেক হ্যাঁ। আসছে, এটা কিন্তু অনেক আসছে ইয়াং জেনারেশনের মধ্যে। হয়তোবা যে বাচ্চাগুলো ঘরের ভিতরে আছে এখনো বের হইতে পারেনি, তাদের বাবা মা অনেক কিছু শিখাচ্ছে। এখন বাবা মারা তো অনেক সচেতন আগের চেয়ে। আপনাকে আমি বলেছি যে 100 বছর পরে বাংলাদেশটা এটা থাকবে না, কিন্তু 100 বছর আগের পৃথিবী 100 বছর পরের পৃথিবী কি এক? একটু সময় লাগবে, এটা নিয়ে এত হারি হওয়ার কিছু নাই। এবং আমরা তো পিছিয়ে আছি শিক্ষা দীক্ষা, আচার আচরণ, কথাবার্তা সব দিক দিয়ে পিছিয়ে আছি আমরা। তো এটা এটা নিয়ে এত তাড়াহুড়ার কিছু নাই, ইট টেক্স টাইম। আপনি যত তাড়াহুড়া করেন না, কারণ এটা কোনো লাভ হবে না। সময়ে সময়ে এটা নিবেই, এবং সময়ের যে সামঞ্জস্য বজায় রেখে এটা ঠিক হয়ে যাবে। তো আশা করি যে আমরা আসলে অনুষ্ঠানে একেবারেই শেষে চলে এসেছি। আমি একটা শেষ প্রশ্ন আপনাকে করব, তার আগে একটু বলে নেই যে আশা করি যে আজকে আমাদের যত দর্শক আমাদের সঙ্গে ছিলেন, ভাইয়ার অভিজ্ঞতার ঝুলি আসলে অনেক বিশাল। সে 77টা দেশের 815টা শহর ঘুরেছেন তিনি। তো তার এই ভ্রমণটা 1 ঘন্টায় কিংবা 1 ঘন্টা 15 মিনিট আসলে বলে শেষ করার মতো না। আশা করি হয়তো কখনো পরবর্তীতে সময় হলে আবারও ভাইয়ের সাথে কথা হবে। তার অভিজ্ঞতার ঝুলি থেকে আমরা আরো অনেক কিছু অভিজ্ঞতা জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। Definitely. আশা করি আপনারা আজকে অনেক উপকৃত হয়েছেন। আর একটু যদি আপনারা ভ্রমণের প্রতি উৎসাহী হয়ে থাকেন এবং আপনাদের অবস্থান থেকে একেবারে নিজের পাশের জেলাটা হলো যদি ভ্রমণে যান, তাহলেই এখানেই আমাদের সার্থকতা। আশা করি যে আমরা প্রত্যেকেই ভ্রমণের প্রতি আগ্রহী হব। আমরা জীবনটাকে উপভোগ করব। আমাদের সম্পদ আমরা করব না কেন, কিন্তু আমরা প্রত্যেক অবস্থান থেকে ভ্রমণের জন্য কিছু অর্থবিত্ত কিংবা কিছু সুযোগ, কিছু সময় নিজেদের জন্য রাখবো। আর একেবারে শেষে ভাইয়াকে বলতে চাই যে আপনি প্রত্যেকটা কথা আসলে আশার বাণী শুনিয়েছেন, তারপরে মানুষকে উৎসাহী করার মতো কথাগুলো আপনি বলেন। আপনার প্রতিটা কথা থেকে শেখার আছে, উৎসাহ মানে উৎসাহ ফিল করার মতো আছে। তারপরও বলবো যে একেবারে শেষ পর্যায়ে একটু গুছিয়ে যদি, যে যারা ভ্রমণ করছে দেশে কিংবা দেশের বাইরে ভ্রমণ করতে চায়, তাদের উদ্দেশ্যে একেবারে শেষ মুহূর্তে যদি কিছু বলতে চান। অবশ্যই দেশের মধ্যে তো আপনারা ভ্রমণ করবেনই। আপনারা যেটা করবেন যে পাসপোর্টটা কম পাবেন, সে টাকাটা ভ্রমণের জন্য জমাবেন। আর যেটা করতে পারেন, যে আমি যেটা করি যে আমার সামনে ভ্রমণ করতে হবে, ঠিক আছে, তারপরে 1 মাসের জন্য একটা কাজ জোগাড় করে নিয়ে যাবেন। কি 2 মাসের জন্য আমি ধুমায় কাজ করি,
এবং সে 2 মাসের টাকা দিয়ে কিন্তু আমি আবার একটা, দুইটা, তিনটা, চারটা দেশ ঘুরে ফিরি। হ্যাঁ, আর সস্তাটা কিভাবে ভ্রমণ করতে হয় এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সস্তা হোটেলে থাকবেন, সস্তা ভ্রমণ করার চেষ্টা করবেন। পায়ে হেঁটে বেশি ভ্রমণ করবেন, তাহলে খরচ কম হবে। যদি আপনি ফল খেয়ে থাকেন তাহলে আপনি না খেয়েও মারা যাবেন। এটা সবসময় মনে রাখেন যে মানুষ পানি খেয়েও আপনার মোটামুটি 1 মাস সার্ভাইভ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আপনি না খেয়ে মারা যাবেন না, সেজন্য একটু কম কম খাবেন ভ্রমণে গেলে পরে, এবং সস্তা হোটেলে থাকবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের যদি কারো কোনো বিশেষ করে ইউরোপে অথবা ইন্ডিয়া অথবা যে কোনো জায়গায় যদি কেউ যেতে চান, যদি কারো সাজেস্ট থাকে, আমার কাছে প্রতিদিনই প্রচুর মানুষ সাজেশন নেয় যে কেমনে কিভাবে তারা সস্তায় ভ্রমণ করবে। তো আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার যে তানভীর অপু নামে যে আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনারা ওখানে যোগাযোগ করতে পারেন। আমি সবার অ্যান্সার দিই, সেটা হয়তো বা একটু দেরি হলেও আমি সবসময় অ্যান্সার দিই। তো আমি আপনাদের কিছু ট্রিক্স শিখিয়ে দিব, সেই ট্রিক্স গুলো অনুযায়ী যদি আপনারা অথবা প্ল্যান করে দিব, আপনারা ভ্রমণ করেন, তার আমি মনে করি যে আপনার ভ্রমণটা অনেক সস্তায় হবে। এটা হচ্ছে বাইরের কথা। আর দেশের কথা যেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন জেলাতে ফ্রেন্ডস তৈরি করতে পারেন ফেসবুকের মাধ্যম দিয়ে, অথবা যে কোনো আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে আপনারা তৈরি করতে পারেন। যে ঠিক আছে, আপনারা হয়তো গেলেন, থাকাটা আপনার যদি ফ্রি করতেন, তাহলে যাওয়ার খরচ আর খাওয়ার খরচ কত হবে সেই হিসাব করলে আপনারা কিন্তু ভ্রমণটা খুব ইজিলি করতে পারেন। বাট ঘরে বসে না থেকে জীবনটাকে বোরিং না বানিয়ে জীবনটা উপভোগ করার জন্য একটু হলেও সপ্তাহে একদিন হলেও নদীর পাশে যান, সপ্তাহে একদিন হলেও বট গাছের পাশে যান, অথবা একটি পাখির দিকে তাকিয়ে থাকুন, তাহলে দেখবেন যে জীবনটা অনেক সুন্দর, অনেক উপভোগ হবে। জি, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এতক্ষণ সময় ধরে আপনাদের প্রত্যেকের মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে দেখেছেন, আমাদের আহ অতিথি তানভীর অপু ভাইয়ের সঙ্গে ভাইয়ের অভিজ্ঞতা শুনেছেন, আমাদের এই ভ্রমণ সম্পর্কে অনেক কিছু জেনেছেন, আশা করি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা প্রতিনিয়তই নিয়মিত আমাদের আয়োজন দৈনিক আনন্দবাজারের এই আয়োজন আনন্দবাজার আলাপনে আরো অনেক নতুন নতুন অতিথিদেরকে নিয়ে আসবো। অনেক ইন্টারেস্টিং গল্প আপনারা জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আর তানভীর অপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার এত মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লেগেছে আপনাদের প্রোগ্রামে এসে, এবং সবচেয়ে বড় কথা, আপনাদের নতুন নতুন অনেক দর্শক হয়তো বা আমার নতুন বন্ধু হবেন, এবং তারা ভ্রমণে উদ্বুদ্ধ হবেন, এবং তারা ভ্রমণ করবেন এবং জীবনটাকে উপভোগ করবেন। কারণ ভ্রমণই একমাত্র বিষয়, যে বিষয়টি আপনার জীবনটাকে চেঞ্জ করতে পারে, নতুন মাত্রায় যোগ করতে পারে আপনার এই সুন্দর জীবনটাকে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাই সবাই অনেক ভালো থাকবেন এবং বেশি বেশি ভ্রমণ করবেন। আল্লাহ হাফেজ।